করে দিচ্ছি। তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের দেখতে পাচ্ছ পেছনে লেখা আছে যে এইচএসসি 26 এই 5টি গদ্য পড়লেই 3টি কমন ইনশাআল্লাহ। অর্থাৎ তোমরা তো জানো তোমাদের এইচএসসি তে এই বছর 12টি গদ্য রয়েছে এবং 12টি পদ্য। এখন 12টি 24টি যদি তুমি পড়ো এখন সৃজনশীলের জন্য, তাহলে তোমার 12 12 24 বেজে যেতে পারে, বা 24 না বাজে তোমার জীবনে 12টা বেজে যাবে। এমন অবস্থায় এত কষ্ট তোমাদেরকে দিতে চাই না। মাত্র 12টি গদ্য থেকে 5টি তুমি পড়বা ইনশাআল্লাহ, তুমি এখান থেকে 2টি সৃজনশীল অবশ্যই কমন পাবা। কিভাবে তুমি এগুলো পড়লে এবং অন্যান্য বিষয়গুলো তোমার আসলে কভারে থাকবে সেটা তোমাকে বুঝিয়ে দিব, তুমি যেন আস্থা পাও। এবং আল্লাহর উপর ভরসা রেখে এই 5টির বাইরে তুমি সৃজনশীল পড়বা না। তুমি বলবা স্যার আমি কি তাহলে এমসিকিউ আর পড়বো না? না, এমসিকিউ সবগুলো থেকে তোমাকে পড়তে হবে। সেই জন্য তোমাদেরকে বলে আসছি আমি যে আমি এমসিকিউ এর জন্য একটি পিডিএফ তোমাদেরকে দিব, কয়েকদিনের মধ্যেই কাজ চলছে এবং প্রায় শেষ পর্যায়ে। আমি এটা আগে আগে দিই নাই কেন জানো? আমাদের শিক্ষাঙ্গনে ক্লাস তোমাদের হচ্ছে অফলাইন পরীক্ষা চলতেছিল, অনেকে অনেক জায়গায় তোমরা শেষ মুহূর্তের পরীক্ষা দিচ্ছিলে। এখন যদি আমি ক্লাসটা দিয়ে রাখি তোমরা হয়তো এঙ্গেজ থাকবে না, এটা একটা বিষয়। এই জন্য আমি শেষ সময় দিতে চেয়েছিলাম এই ক্লাসটা, এবং মাঝে মধ্যে কিছু ক্লাস দিয়েছি, দেখছি তোমরা ইনএক্টিভ থাকার কারণে তোমরা আসলে ঠিকঠাক ওই ক্লাসগুলো করোনি। এখন যারা যুক্ত হয়েছে কয়জন স্যার মধ্যে কতক্ষণে? বাহ, মাশাআল্লাহ, সবাই মনে হয় কমেন্টে লিখো নাই, তোমরা কারা কারা যুক্ত হয়েছো আমাকে একটু বলো প্লিজ। এবং গ্রুপে কি পাঠিয়েছো কিনা এটা, তাহলে আমার জন্য বেশি ভালো হয়, বুঝতে পারি। এখন লাইভে আগের মতো সুন্দর করে দেখা যায় না কেন, কে কে যুক্ত হয়েছে? এটাতে থাকে না কেন? তো আগের ক্লাসটা তো আমি দেখতে পাই না এটাতে। এটা কি লাইট নাকি ফেসবুক মেইন? ফেসবুক নাই কেন? করে করে দাও তাড়াতাড়ি, 30 সেকেন্ড মতো করে, এই জন্য দেখা যাচ্ছে না। ওকে, আমি তাহলে আলাপ করতে থাকি। ওখানে ফেসবুক লাইট নয়, সরাসরি ফেসবুক ডাউনলোড হচ্ছে। আমি দেখবো তোমাদেরকে কারা কারা আছো, কেমনে আছো সেটা দেখবো আমি ইনশাল্লাহ। যেটা বলছিলাম, আমি প্রথমেই তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি, তোমাদেরকে যেভাবে কথা দিয়েছিলাম সেভাবে ঠিকঠাক সবকিছু হয়নি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে মনে করানোর বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পদ্য যেটুকু হয়েছে না হয়েছে আমি তোমাদের শেষ মুহূর্তে বলছি, তোমাদের যে সমস্যাগুলো আমি সমাধান করবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটি যদি আমরা ঠিকঠাক শেষ করতে পারি, দেখবো প্রথম পদে তোমরা একটা আস্থা পাবা এবং তোমরা ফিল করবা যে আসলে তোমাদের একটা প্রস্তুতি হয়েছে ইনশাল্লাহ। আমি শুধু তোমাদেরকে সৃজনশীলের দিকগুলো দেখায় শেষ করে দিব না, তোমাদেরকে আমি বলে দিব আসলে এটা তোমার বইয়ে কোন জায়গার মধ্যে আছে। তাহলে দেখবা যে তোমার এই সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে। আশা করি অনেকে যুক্ত হয়ে গেছে, আমরা শুরু করে দিই। দেখো আমার প্রথমে কোন 5টা রাখছি, সেই 5টা আমরা আগে একটু দেখে নিই। হ্যাঁ, আমরা এখানে যে 5টি রাখছি বাংলা প্রথম পত্রের গদ্য থেকে আমরা রাখছি হচ্ছে যৌবনের গান, অর্ধাঙ্গী, জীবন ও বৃক্ষ, নেকলেস এবং অপরিচিতা। তোমরা প্রথমে এই 5টা দেখে অনেকেই ঠাসি খেয়ে পড়তে পারো, স্যার আপনি 1 নম্বরই অপরিচিতা রাখছেন না কেন? তোমাদেরকে আমি বলে রাখি, এই সাজেশনটা আমি মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে করে ফেলছি না, বুঝছো? লম্বা সময় ধরে অনেকগুলো প্রশ্ন অ্যানালাইজ করে দেখছি, এইগুলোই বছর আসার সম্ভাবনা ইনশাল্লাহ বেশি। আমি তোমাদেরকে এখন আমার ওইটা ঠিক হইতে হইতে একটু ব্যাখ্যাটা দিয়ে দিই। তুমি এই 5টি পড়লে 2টি কমন পাইলে বাকিটা কেমনে কি করবা? তোমরা তো সবাই জানো যে তোমাদের পরীক্ষায় মোট 7টি সৃজনশীল লিখতে হবে, তাই না? বলো, 7টি সৃজনশীলের মধ্যে অবশ্যই তোমাকে লিখতে হবে গদ্য থেকে কয়টি? 2টি। অবশ্যই তোমাকে লিখতে হবে পদ্য থেকে কয়টি? 2টি। তোমাকে অবশ্যই লিখতে হবে নাটক থেকে কয়টি? 1টি। অবশ্যই তোমাকে লিখতে হবে উপন্যাস থেকে কয়টি? 1টি। এই দেখো, তার মানে অবশ্যই করতে হবে কয়টা? 2টা। অবশ্যই করতে হবে কয়টা? 2টা। নাটক থেকে তো অবশ্যই লিখতে হবে, উপন্যাস থেকে একটু লিখতে হবে। এর মানে অবশ্যই 6টা হয়ে যাচ্ছে। এরপর তোমার যেখান থেকে মন চাই তুমি আর একটা দিতে পারবা। তার মানে তুমি বুঝতেই পারতেছো এই 5টা থেকে তোমার আহামরি কমন দরকারও নাই। তোমার 5টা থেকে কমন কয়টা দরকার বলো? 2টা দরকার। আল্লাহ চাহে তো তুমি এই 5টা থেকে 2টা কমন পেয়ে যাবা। আমার কথা কি বুঝছো সবাই? এই 5টা থেকে। তবে ঝুঁকিমুক্ত থাকতে আমি একটু রাখছি, তোমাদেরকে বলবো, সেটা যারা ঝুঁকি নিতে চাও না তারা একটু দেখে রাখবো, অসুবিধা নাই। এই 5টা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে 2টা, তাহলে শেষ। হ্যাঁ, পদ্ধতিও আমরা এই 5টা রাখছি, আসছে? বাহ, ফাইন। 12 জন যুক্ত হয়েছো, মাশাআল্লাহ। সবাই মনে কমেন্টে বলতেছো না কে কি আসছো? তানবীর খান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমার কথাটা আশা করি এটা বুঝতে পারছো। এই 5টা পড়লে আমাদের হবে। তাহলে 1 নম্বরে যৌবনের গান কেন রাখছি তোমাকে আমি একটু বলে দিই। গত বছর একটা যৌবনের গানের পরিবর্তে একটা প্রবন্ধ ছিল, বুঝছো? এটার নাম ছিল আমার পথ। কি নাম ছিল বলো? আমার পথ। এটা একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমন বছর খুবই কম যে সময় তোমার হচ্ছে আমার পথ আসে না পরীক্ষায়, বুঝতে পারছো? এবং আমার পথে বছর নাই, কিন্তু কি আছে? কাজী নজরুল ইসলামের যৌবনের গান। তা এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনাটা একদম বেশি, পিক, বুঝতে পারছো? অপরিচিতাটা এবছর না আসার সম্ভাবনা আছে কি? ঘটনা কি জানো? রবীন্দ্রনাথ ঠাকুরের তো এটা একটাই লেখা গদ্যে, এবং এটা প্রতি বছরই মোটামুটি আসে অপরিচিতা থেকে। আবার কোনো কোনো বছর হঠাৎ করে গ্যাপ হয়, এই বছর হবে কিনা তো বলা যায় না। এই জন্য রিস্ক এড়িয়ে চলতে অপরিচিত আমরা রাখছি, এটার সম্ভাবনা আছে।
অর্ধাঙ্গী, এটা এবছর পাঠ্য করা হয়েছে। বিশেষ করে ধরো বিএনপি সরকার এবং জামাত তারা একসাথে আসার সময় এটা আসছে অর্ধাঙ্গীটা। অর্ধাঙ্গীটার আলোচনাটা গুরুত্বপূর্ণ, এবং এটা যদি প্রাসঙ্গিক না হইতো তাহলে কিন্তু এটা দিত না। তার মানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটাও নতুন, তোমাদের বেঁচে নতুন। জীবন ও বৃক্ষ, এখানে পরার্থপরতা আছে, এটি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি জরুরি, এবং এটাও তোমাদের জন্য নতুন, এখান থেকে আসার সম্ভাবনা তীব্র। তারপরে নেকলেস, এটা অনেক বছর থাকলেও মাঝে মাঝে থাকে, মাঝে মধ্যে নাই, গত বছর আসে নাই, এবং এর আগের বছর আসেনি, এবছর আসবে। বুঝতে পারছো বিষয়? মানে আসবে বলতে তীব্র সম্ভাবনা। এবং এরকম একটা সেরা কম্বিনেশনের মধ্যে 5টা থেকে তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে 2টা। বুঝতে পারছো? চলো এবার আমরা সৃজনশীল গুলো সরাসরি দেওয়া শুরু করি। আমরা যে 2টা ঝুঁকিমুক্ত থাকো এই 2টা পরে কি কি, এক হচ্ছে বিলাসী এবং বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই 2টো তোমরা পড়ে রাখবা। এই 2টার জন্য আমি সৃজনশীল দিকগুলো তোমাদেরকে দিয়ে রাখবো, তোমরা নিজেরা পড়ে নেবা ইনশাআল্লাহ। ওকে, চলো তাহলে আমরা সরাসরি সৃজনশীলের গুরুত্বপূর্ণ দিকগুলোতে যাই। দেখো, প্রথমেই রাখছি যৌবনের গান, এখান থেকে সৃজনশীলের গুরুত্বপূর্ণ দিক এগুলো আমরা দেখি। 1 নম্বরই হচ্ছে, আসছে, ওকে চলে আসছে, যৌবনের অপ্রতিরুদ্ধ দিকটি। আমরা অনেক শিক্ষার্থী তোমার হচ্ছে যেটা করি, একদম কোর লাইনটা ধরতে পারি না। যৌবনের অপ্রতিরুদ্ধ দিকটা যে লিখবো সেটা আমরা ধরতে পারি না। কি লিখি? উদ্দীপকের সাথে যে বিষয়টি মিল রয়েছে সেটি নিচে দেওয়া হলো, কারণ আমরা যে আসলটা ধরতে পারতেছি না এই জন্য। কিন্তু আমি যদি ঠিক এই কথাটা লিখতে পারি যে উদ্দীপকের সাথে যৌবনের অপ্রতিরুদ্ধ দিকটি প্রতিফলিত কিংবা সাদৃশ্যপূর্ণ কিংবা মিল রয়েছে, হ্যাঁ, উদ্দীপকের সাথে যৌবনের কোন দিকটি? অপ্রতিরুদ্ধ দিকটি। অর্থাৎ কোনো কিছুই যে এই যৌবনের অধিকারীদেরকে, তারণ্যের অধিকারীদেরকে আটকে রাখতে পারে না, সেই দিকটি। বুঝতে পারছো বিষয়? এটা তো তুমি প্রথমে বলবা। এখন অনুধাবনে আসলে তুমি কোন জায়গাটা লিখবা, বা মানে তোমার প্রবন্ধ থেকে তুমি কোন কথাটা লিখবা সেটা তো তোমাকে একটু বলে দিতে হবে, না তুমি ধরতে পারবা না। বিশেষ করে আমরা এই জায়গাটাতে গুলিয়ে ফেলি, আন্দাজে বলা শুরু করে দিই। আমি আগে একটু বলে রাখি, সৃজনশীলের গ এবং ঘ এর ক্ষেত্রে প্রথমে তো তুমি জ্ঞানের জন্য এই কথাটা লিখবা, এটা লিখলেই তুমি 1 পাওয়া যাবা, আর যদি তুমি না লিখো তাহলে 1 পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? এরপরে তুমি কি লিখবা? এরপরে তুমি লিখবা এই যে কথাটা লিখছো অপ্রতিরুদ্ধ, এই কথাটা তোমার বইয়ের কোন জায়গায় আছে? এটা তো যৌবনের গান থেকে আসছে, তার মানে যৌবনের গান প্রবন্ধের কোন জায়গাটাতে অপ্রতিরুদ্ধ এই বিষয়টা আছে, এটা তোমাকে সুন্দর করে বলে দিতে হবে। তবে যারা কৌশলী, যারা ভালো স্টুডেন্ট, তারা একটা কাজ করে, কিছু অতিরিক্ত তথ্য দিয়ে বিষয়টিকে আরো বেশি হাইলাইটেড করে। যেমন ধরো তুমি লিখতে পারো যৌবনের গান প্রবন্ধটি এত সালে এটা ভাষণ ছিল, পরে এভাবে লেখা হয়েছে কাজী নজরুল ইসলামের, তোমার লেখা এটি এভাবে আসছে, এটা কথাটা লিখে শুরু করতে পারো। তারপরে তুমি যৌবনের অপ্রতিরুদ্ধ দিকটি প্রবন্ধ থেকে আলোচনা করবা। কোন জায়গার মধ্যে আমরা দেখতে পাই, হ্যাঁ, আই বলতেছেন জীবনে যত বাধা বা বিপত্তি আসুক না কেন, এই তোমার হচ্ছে যৌবনের অধিকারীরা যে কোনো মানে বাধা বিপত্তিকে এগিয়ে গিয়ে, হ্যাঁ, তোমার হচ্ছে জীবনের লক্ষ্যে পৌঁছায়। আমরা দেখতে পাই তোমার হচ্ছে ওই সূর্যের ন্যায়, কিংবা তোমার হচ্ছে ওই তিনি বলছিলেন আমি তারুণ্য দেখিয়েছি তাহাদের মুখে, যাহারা তোমার হচ্ছে ওই মহাকাশে গমন করিতে গিয়ে আর ফিরিয়ে আসে না। কথা কি বুঝতে পারছো? ওখানকার কয়েকটি লাইন তুমি এখানে তুলে ধরবা অপ্রতিরুদ্ধের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। সাকিব বলতেছে বিলাসী ইগনোর করবো নাকি আসার চান্স কম, বা ওই দুইটাই তুমি ইগনোর করতে পারো বা একটু দেখে রাখতে পারো ঝুঁকি মুক্ত থাকার জন্য আর কি। আশা করি ও প্রতিরুদ্ধ দিকটি তুমি কোথায় লিখবা বুঝতে পারছো। পাঠটা তোমার প্রয়োজনে বইয়ে হুট করে দাগায় দাও যে আমি যৌবন দেখিয়েছি ওই মহাসমরের সৈনিকের মাঝে, আমি যৌবন দেখিয়েছি তোমার যারা মহাকাশে গিয়ে আর ফিরিয়ে আসে না। বুঝতে পারছো বিষয়? ওই লাইনটাতে আছে যৌবনের অপ্রতিরুদ্ধ দিক। আমরা পরের পয়েন্টে যাচ্ছি, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণটা আমরা এই যে 2 নম্বরটা দেখো, যৌবনের মাতৃরূপটি। এটি থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। যৌবনের মাতৃরূপ কোনটি? আমি এই জায়গায় এটার জন্য লিখে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা যেন কি লিখবো বলবো উদ্দীপকের সাথে যৌবনের গান প্রবন্ধের যৌবনের মাতৃরূপটি প্রতিফলিত। বুঝতে পারছো বিষয়? যৌবনের কোনটি প্রতিফলিত? মাতৃরূপটি। এবার তুমি বলবো স্যার এখানে মাতৃরূপটি কোথায় আছে? মাতৃরূপটি হচ্ছে ওই তোমার হচ্ছে সেবা পরায়ণ দিকটি। বুঝতে পারছো? আমরা এখানে পাইছিলাম না যৌবনের গান প্রবন্ধে, প্রাবন্ধিক বলছিলেন আমি যৌবনের মাতৃরূপ দেখিয়েছি তাহাদের মাঝে, যাহারা নিজে না খাইয়া মানুষের জন্য ভিক্ষা করতে যায়। বুঝতে পারছো বিষয়? অনেকদিন ধরে সে খাইতে পারছে না ঠিকই, কিন্তু অসহায় মানুষের জন্য তারা নিজেরা হাত পাতিয়া তাহাদের খাবারের ব্যবস্থা করে। কিংবা আমি তারণ্যের মাতৃরূপ দেখিয়েছি তাহাদের মাঝে, হ্যাঁ, যেখানে তোমার হচ্ছে যে বন্ধুর কোনো আত্মীয় স্বজন নাই, তাহার শয্যা পাশে সে দিনকে দিন দিন রাত পড়িয়া থাকে, এটা হচ্ছে তারণ্যের মাতৃরূপ। কিংবা অনেক তারণ্যের মাতৃরূপ দেখিয়েছি আমি তাহাদের মাঝে, যাহারা কোনো আত্মীয় স্বজন লাগে না, কিন্তু সব বহন করিয়া তোমার হচ্ছে গোরস্থানে যায় শ্মশান ঘাটে। বুঝতে পারছো বিষয়? এগুলো হচ্ছে তারণ্যের মাতৃরূপ। আমি কথাগুলো প্রবন্ধের মতো করে বলে ফেলছি, তো একটু কঠিন লাগতে পারে, আমি আরেকটু একদম সহজ কথাই বলি। মাতৃরূপ কোনগুলোতে? অর্থাৎ ওই তরুণদের মধ্যে এমন কিছু আছে যারা নিজের স্বার্থকে চিন্তা না করে
যারা অন্যের স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেটা হচ্ছে তারুণ্যের মাতৃরূপ। আশা করি বুঝতে পারছো এই জায়গায় তোমার কি লিখতে হবে। এরপরের পয়েন্টে যাচ্ছি, যৌবনের কারণ প্রবন্ধের দুর্বার যৌবন শক্তির দিকটি। দুর্বার যৌবন শক্তি অর্থাৎ কোনো কিছু যে আটকে রাখতে পারে না, এখানে বয়স কোনো বাধা হয় না। যদি আমি বয়সের জন্য আলাদা একটা পয়েন্ট রাখছি, হ্যাঁ তোমরা কারা কারা যুক্ত হয়েছো নামটা একটু লিখো তো, অন্তত দেখি তোমরা আসছো ক্লাসে। যৌবনের গান প্রবন্ধের তাহলে দুর্বার যৌবন শক্তির দিকটি, এটি তাহলে আমরা কোথায় পাচ্ছি বলো? ওই আমরা এটা দুইটা বা তিনটা লাইনের মানে তিনটা জায়গা থেকে আমরা এটার ব্যাখ্যা দিতে পারি। এক হচ্ছে তোমার ওই তারণ্য হচ্ছে এমন জিনিস যেটাকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না, এটা হচ্ছে তোমার তারণ্যের বা দুর্বার যৌবন শক্তির দিকটি। মানে আমরা অনেক যুবককে এমন দেখিয়াছি যে যুবকের তোমার হচ্ছে যৌবনের ঊর্ধ্বের নিচে আসলে কি এই তোমার বার্ধক্যের ছাপ, এবং এমন বুড়া এমন আছে বয়সে বুড়া হইলে কি হবে, সে এখনো অপ্রতিরুদ্ধ, তাকে আটকে রাখার কোনো সুযোগ নেই। অর্থাৎ এমন অনেকেই আছে যাদের বয়স অনেক বেশি হলেও তারা ওই তারণ্যকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যায়। আমরা উদাহরণ হিসেবে বলছিলাম বাস্টার ট্রাম্প। ওই বাস্টার ট্রাম্প তোমার হচ্ছে এই বয়সেও সে দেখবার নাচে। আমরা বলছিলাম জামাতের আমির, উনি নির্বাচনের সময় এমন দুর্বার গতিতে এগিয়ে গেছে, এই বয়সে আমরা যখন তোমার হচ্ছে ভয়ে ভীত হয়ে যায় কেমনি কাজগুলো করব, তিনি কিন্তু থাকেন না। এগুলো হচ্ছে যৌবনের দুর্বার যৌবন শক্তির দিকটি। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তারপরে দেখো যৌবনের অকুত ভয় বৈশিষ্ট্যের দিকটি, অর্থাৎ এই তারুণ্যের অধিকারী যে কোনো কিছু ভয় পায় না সেই দিকটি, যদিও এটার মধ্যে এগুলো আছে তবে আলাদা করে দিচ্ছি আর কি আমি এটা একটু। তারপরে দেখো যৌবনের গান প্রবন্ধের তারণ্য বার্ধক্যের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। দেখা যাবে যে তোমার উদ্দীপক এরকম আলাদা করে দেখাইতে পারে, কেউ একজন অল্প বয়সেই মানে হাল ছেড়ে দিয়েছে, তার মানে সে যুবক হয়েও বুড়া হয়ে গেছে। তার মানে এটা কি হইতে পারে তোমার ওই যে তারণ্য হয়েও বার্ধক্যে উপনীত। আবার দেখা যাবে একজনের বয়স অনেক বেশি হয়েছে কিন্তু সে এখনো টাকরা যুবকের মতো কাজ করে, তার মানে এখানে তার বার্ধক্য থাকা সত্ত্বেও তার মধ্যে তারণ্যের বৈশিষ্ট্য প্রতিফলিত। তার প্রথমে আমরা কি লিখবো? প্রথমে লিখবো যৌবনের গান প্রবন্ধে তারণ্য বার্ধক্যের বৈশিষ্ট্যকে উদ্দীপকের বিষয়টি নির্দেশ করে, তারপর ব্যাখ্যা করে আমরা বলবো। বুঝতে পারছো কিনা? আশা করি তোমরা এটা পারবা। সাকিব এটা বুঝতে পারো নাই? যৌবনের মাতৃরূপ এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাকে আবার বলতে হবে যৌবনের মাতৃরূপ বলতে আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি সহজ কথায় যুবকদের সেবা পরায়ণ দিকটি। বুঝতে পারছো বিষয়? কিছু যুবক আছে যারা নিঃস্বার্থে মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, অর্থাৎ সর্বত্রই কোনো স্বার্থ ছাড়াই তারা মানুষের সেবায় গিয়ে দাঁড়িয়ে থাকে, তাদেরকে কি বলা হয়? সেটা কি যৌবনের মাতৃরূপ। বুঝতে পারছো? যেমন আমরা সরাসরি যে প্রবন্ধে পেয়েছিলাম, বলছিলাম যে কেউ তোমার হচ্ছে গোরস্থানে যাচ্ছে, কেউ শ্মশান ঘাটে যাচ্ছে, কোনো কাজ নাই, তুমি চিনবা না, দেখবে একটা ছেলে তোমার হচ্ছে ওই খাটিয়াটা কাঁধে নিয়ে চলে যাচ্ছে, লাশ বহন করে চলে যাচ্ছে, সব বহন করে যাচ্ছে শ্মশান ঘাটে, এদেরকে তুমি হঠাৎ করে দেখবা কিন্তু এরা কারা তুমি চিনবা না। এটাই হচ্ছে যৌবনের মাতৃরূপ, সেবা পরায়ণ দিকটি। বুঝতে পারছো? কেউ কিচ্ছু লাগে না, কিছু বন্ধু এরকম আছে দেখবা তার কিছুই লাগে না, কিন্তু সে হাসপাতালে বারান্দা বারান্দায় গিয়ে বসে থাকে, তার জন্য পাশে বসে থাকে, তার জন্য টাকার ব্যবস্থা করে। মানে আমরা দেখতে পাই বুড়া মানুষ নয়, বেশিরভাগ ক্ষেত্রে যুবকেরাই অসহায় মানুষের জন্য টাকা তুলে দেয়। তার লাভ কি? এটাই যৌবনের সেবা পরায়ণ দিক বা মাতৃরূপ। বুঝছো আশা করি? ওকে ফাইন। তাহলে বুঝে ফেলছো তোমরা যৌবনের দিকগুলো। অবশ্যই যে কাজটি করা উচিত, যারা সৃজনশীলে খুব ভালো করতে চাও, একটু সময় তো তোমাকে দিতে হবে। আমি যে পয়েন্টগুলো বলছি না, সেই পয়েন্টগুলো তুমি উপরে একবার লিখবা খাতায়। পয়েন্টগুলো লিখার পরে তুমি একটু ভাববা যে এটার জন্য কিছু একটা বলতে পারতেছো কিনা, অর্থাৎ এক্সাক্ট এটার অনুধাবনটা তুমি বই থেকে ধরতে পারতেছো কিনা। এটা যখন মাথায় নিয়ে যাবা এর বাইরে আসবে না, 100% গ্যারেন্টি। আমি এখানে যে পয়েন্টগুলো দিচ্ছি না, এই 5টার বাইরে সুযোগ নাই, কারণ এটার মূল আলোচনা এটাই, যৌবনের দুর্বার শক্তির দিকটি, তোমার অপ্রতিরুদ্ধ দিকটি, কিংবা যৌবনের মাতৃরূপ। আরেকটা কি বলছি আমরা, সেটা হচ্ছে তোমার তারণ্য এবং বার্ধক্যের বৈশিষ্ট্য, এগুলোই হচ্ছে মেইন। বুঝতে পারছো বিষয়? এটা হচ্ছে ঘটনা। সুতরাং এটা যদি মাথায় নিয়ে গুছিয়ে যেতে পারো, ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে এখান থেকে হুবহু। তারপরে দেখো অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী থেকে 1 নম্বরই কি, নারীদের মানসিক দাসত্বের দিকটি। নারীদের মানসিক দাসত্ব, এটার আলোচনাটা কি জানো? এখানে নিজে থেকে তো অবশ্যই কিছু বলা যাবেই না কোনো কিছুতে, তবে এখানে স্পেসিফিক বারবার উল্লেখ করে দিতে হবে যে তোমার হচ্ছে মানসিক দাসত্ব আমরা আসলে ওই প্রবন্ধটিতে কোথায় পেয়েছি, এবং সরাসরি তুমি বলবা যে অর্ধাঙ্গী প্রবন্ধে বেগম রোকেয়া সাখাওয়াত এখানে এভাবে তিনি দাসত্বের বিষয়টি তুলে ধরেছেন। এই কথাগুলো হুবহু বলবা। কারণ কি জানো, কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা কেমন যেন উনি একটু লেম বলে ফেলছেন, তাই নিজের উপর যেন না বর্তায়, সরাসরি যেন বোঝা যায় যে আমরা প্রবন্ধ থেকেই, মানে এমনিতেও তুমি যদি লিখো তাহলে তো প্রবন্ধ থেকেই লিখবা, কিন্তু এই প্রবন্ধের ক্ষেত্রে তুমি সরাসরি উল্লেখ করবে এভাবে যে বেগম রোকেয়া সাখাওয়াত রচিত অর্ধাঙ্গী প্রবন্ধে এই কথাটিকে নারীদের মানসিক দাসত্ব এইভাবে বোঝানো হয়েছে। বুঝতে পারছো কিনা? এই হচ্ছে ঘটনা।
হুম, ওকে, আমি একটা আস্তে আস্তে বলি, দেখি তোমরা কিছুই বলছো না, তোমরা কি আমার সাথে মন খারাপ করে আছো কিনা আমি জানি না, তোমাদেরকে আমি একটু আস্তে করে বলি। প্রসঙ্গটা কি জানো? আমি তো শিক্ষাঙ্গনের বোর্ড ইউজ করে ক্লাস নিচ্ছি, এমত অবস্থায় দেখা যায় সবসময় বোর্ড খালি থাকে না, বুঝতে পারছো? ও, এই কোর্সটি শুরু করার আগে আমার ফিক্সড স্থান দরকার ছিল। আমি ধরো সকালে ক্লাস নিলে তোমরা থাকতে পারবে না, এবং আনুষঙ্গিক কারণে সকালে নেওয়া হয় না, রাতের বেলায় অনেক সময় বোর্ড খালি থাকে না, বুঝতে পারছো? এখন তো ধরো পেন নিয়ে এভাবে ক্লাস নেওয়া যায় না, ঝামেলা হয়ে দাঁড়ায়। সবকিছু মিলিয়ে এই জন্য আসলে ক্লাস কম দিতে হয়েছে, মাঝে মধ্যেই ক্লাস দিব, পরে আবার দিতে চাইও দিতে পারি নাই। তবে ইনশাল্লাহ এটা ফিক্স হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ পরবর্তী থেকে এটা হবে না। কিন্তু তোমরা তো চলে যাচ্ছ, মনে একটা ক্ষোভ থেকে যায় তোমাদের, ঠিকঠাক আমি ভালোভাবে একদম শেষ করতে পারলাম না, আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অবশ্যই তোমরা বিষয়টি মন খারাপের ভাবে রাখবে না। তোমরা জানো আমি নিজেকে সর্বোচ্চ উজাড় করে দেওয়ার জন্য চেষ্টা করি, তবে দুঃখজনক ভাবে আসলে পারা হয়ে উঠলো না। অত্যন্ত দুঃখিত আমি তোমাদেরকে যে 100% দিতে পারি নাই। আহ, আশা তো দিয়েছিলাম একটা শেষ করব, কিন্তু দুঃখিত। আর চলো আমরা সামনে যাচ্ছি। তাহলে নারীদের মানসিক দাসত্বের দিকটি প্রবন্ধে আমরা কোথায় পাই? প্রাবন্ধিক বলছেন নারীদের একটি রোগ আছে, সেটি হচ্ছে দাসত্ব। অর্থাৎ প্রবন্ধের শুরুতেই বেগম রোকেয়া সাখাওয়াত অর্ধাঙ্গী প্রবন্ধে বলেছেন নারীদের একটি রোগ আছে, সেই রোগটি হচ্ছে দাসত্ব, যে কারণে তাদের আজকের এই অবস্থায় এসে পৌঁছেছে। এই মেইন কথাটা তোমাকে তুলে ধরতে হবে, বুঝতে পারছো বিষয়? এবং উদ্দীপকে দেখাইতে পারে নারীরা যে দাসত্বের কারণে পিছিয়ে পড়ছে, তখন তুমি বলবা উদ্দীপকের সাথে এই তোমার হচ্ছে অর্ধাঙ্গী প্রবন্ধে নারীদের মানসিক দাসত্বের দিকটি মিল রয়েছে। তারপর প্রবন্ধের তুমি এই কথাটা তুলে ধরবা, কোন কথাটা? বেগম রোকেয়া সাখাওয়াত অর্ধাঙ্গী প্রবন্ধের শুরুতেই তিনি বলতে চেয়েছেন যে নারীদের তোমার হচ্ছে চিকিৎসা করার পূর্বে তাদের যে রোগটা হয়েছে সেটা নির্ণয় করা উচিত। নারীদের যে রোগটি হয়েছে সেটি হচ্ছে দাসত্ব, অর্থাৎ তারা মন থেকে দাসত্ব মেনে নিয়েছে। এটুকু লিখলে তোমার এই অনুধাবনটা হয়ে যাবে। তারপর তুমি লিখবা উদ্দীপকে আছে এটা, সুতরাং উদ্দীপকে আছে এই দাসত্বের দিকটি, এবং প্রবন্ধেও বেগম রোকেয়া নারীদের দাসত্বকে তাদের রোগ হিসেবে নির্ণয় করেছেন। সুতরাং বলা যায় উভয়ের মধ্যে নারীদের দাসত্বের দিকটি সাদৃশ্যপূর্ণ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আমি কি একটু দ্রুত বলে ফেলতেছি, এটা তোমরা কমেন্টে লিখো। আমি কি বেশি দ্রুত বলে ফেলতেছি? তোমরা কি আমার কথা বুঝতেছো? আমাকে প্লিজ বলো তো একটু দেখি। রিদিতা দে, ওয়ালাইকুম আসসালাম। রিদিতা, তোমরা দূর থেকে আমার কাছে ভর্তি হয়েছিলে, আমি শেষ সময় এসে দুঃখ প্রকাশ করছি, তোমরা মন খারাপ করবে না। আমি চেষ্টা করেছি, তবে একটু কম দিতে পেরেছি তোমাদেরকে, আমি দুঃখিত। তারপর আমরা দেখি দ্বিতীয় পয়েন্টটি, দেখো অর্ধাঙ্গী প্রবন্ধে নারীর প্রতি সমাজের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, সেই দিকটি। ঠিক আছে, অর্ধাঙ্গী প্রবন্ধে নারীর প্রতি সমাজের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, সেই মনোভাবের দিকটি আমি একটু আস্তে করে পড়ে তোমাদেরকে বলি। অর্ধাঙ্গী প্রবন্ধে নারীর প্রতি সমাজের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, সেই মনোভাবের দিকটি উদ্দীপকে তোমাকে দেখাইতে পারে এমন একটা দৃশ্য যেখানে নারীদের তোমার হচ্ছে একটা মেয়েকে ক্লাস 7 বা 8 বা 10 উঠছে তখন বিয়ে দিয়ে দিচ্ছে, তারা বলছে এত পড়াশোনা করানোর দরকার নাই। তার মানে এখানে সমাজের সংকীর্ণতার দৃষ্টি। অনেকেই এরকম করে উদ্দীপকে দেখাইতে পারে যে মেয়ে মানুষ আর পড়াশোনা করে কি করবে, সে যেদিন ট্যাগ মাস্টারই হবে, বুঝতে পারছো? তখন তুমি কি লিখবা? উদ্দীপকের বিষয়টি অর্ধাঙ্গী প্রবন্ধের নারীর প্রতি সমাজের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বেগম রোকেয়া তুলে ধরেছেন, সেই মনোভাবের দিকটি প্রতিফলিত। তুমি যদি এইটা হুবহু লিখতে পারো, আমার কাছে মনে হয় ঠিক এটা লিখতে পারলে তোমার আর কিছু না লিখলেও দেখা যাবে, তুমি না পড়লেও তোমাকে 3 দিয়ে দিবে, 3-এ 3। তুমি এটা হয়তো বিশ্বাস করবে না, কারণ তুমি বুঝতেছো তুমি কোন কথাটা ধরে ফেলছো, যে অর্ধাঙ্গী প্রবন্ধে নারীর প্রতি যে সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, যে মেয়ে মানুষ আর কি, এই যে চিন্তা ভাবনাটা সমাজের, এটা প্রাবন্ধিক কোথায় এটা তুলে ধরেছেন? আমাদের সমাজ ব্যবস্থায় পুরুষতান্ত্রিক সমাজ বেগম রোকেয়া সাখাওয়াত অর্ধাঙ্গী প্রবন্ধে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে নারীরা যে আজকাল পিছিয়ে পড়েছে তার সমাজের তোমার হচ্ছে এই সংকীর্ণ মনোভাবের কারণেই তারা পিছিয়ে পড়েছে। অর্থাৎ সমাজ মনে করে নারীদের এত শিক্ষার প্রয়োজন নেই, যে কারণে তারা পিছিয়ে পড়েছে। পরে এটা আলাপ করতে কিন্তু বেগম রোকেয়া বলছিলেন যে কিন্তু না, ডাক্তার বলেন যে আছে, কারণ সন্তান যে হয় সব দুষ্গুণ, মায়ের দুষ্গুণ নিয়ে সন্তান পৃথিবীতে আসে, অর্থাৎ মায়ের এই ফ্যাক্টরি থেকে আসে, তো মায়ের মাথায় যা থাকে সন্তানের মাথা তা নিয়ে আসে, অর্থাৎ ডাক্তার বলেন দরকার আছে। প্রেক্ষাপট আশা করি বুঝতে পারছো। সমাজ যে মনে করে নারীর শিক্ষার প্রয়োজন নেই, এই জায়গায় এটা লিখবা শুধু। আশা করি বুঝতে পারছো সবাই। জারিন তাসনিম, তুমি এসেছো, অত্যন্ত চমৎকার। অর্ধাঙ্গী প্রবন্ধে পরিবারে মেয়েদের অবহেলিত হওয়ার চিত্রটি, হ্যাঁ এটা অবশ্য বেগম রোকেয়া আজকের দিনে নাই, তো বুঝতে পারতেছেন আজকের দিনে না, মেয়েরা অবহেলিত না, মেয়েরা অনেক বেশি তোমার হচ্ছে এগিয়ে আছে। যদিও আমি আগে একটু বলে তারপর এটা ব্যাখ্যা দিচ্ছি। তোমরা দেখবা আমাদের কোচিং এ শিক্ষাঙ্গনে তুমি দেখবা যে বেশিরভাগই হচ্ছে মেয়ে, ছেলে কিন্তু তুলনামূলক কম। তাহলে যদি এটাই হইতো যে মেয়েরা পিছিয়ে আছে পারিবারিক জীবনে, তাহলে অর্ধাঙ্গী প্রবন্ধে পরিবারে মেয়েদের অবহেলিত কোথায় হচ্ছে? আচ্ছা, যদি আমরা যেহেতু প্রবন্ধে পড়ছি আমাদেরকে লিখতে হবে, তাহলে আমরা কোন জায়গাটা লিখবো? যখন আমরা দেখবো
একজন উদ্দীপকে দেখাচ্ছে একজন বাবা কিংবা কোনো একজন লোক তার ছেলে সন্তানকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে, অনেক পড়াশোনা করে দিচ্ছে, বুয়েট টুয়েট কুয়েট রুয়েট, এবং তোমার হচ্ছে বুয়েট থেকে একেবারে তোমার ইঞ্জিনিয়ারিং করেছে, আবার এমবিবিএস ডাক্তারও বানাইছে, পাশাপাশি পড়ার সুযোগ করে একজন আর্কিটেক্টও বানাইছে। কিন্তু একটা মেয়েকে একটা স্কুল থেকে কোনো মতে মেট্রিকটা পাস করার পরে বিয়ে দিয়ে দিছে। এই যে অবহেলার বিষয়টি। কিংবা কেউ একজন তোমার হচ্ছে সন্তানের জন্য অনেক সুবিধার ব্যবস্থা করছে ছেলে সন্তানের জন্য, মেয়ে সন্তানের জন্য রাখে নাই, তখন তুমি বলবা যে অর্ধাঙ্গী প্রবন্ধে পরিবারের মেয়েদের অবহেলিত হওয়ার চিত্রটি প্রতিফলিত হয়েছে। আশা করি বুঝতে পারছো এটা। এখন আমি এখানে কি লিখবো? লিখবা অর্ধাঙ্গী প্রবন্ধে বেগম রোকেয়া সাখাওয়াত দেখিয়েছেন যে আমাদের সমাজে মেয়েরা যে শুধু পারিবারিক অর্থনৈতিক সম্পদ থেকে কম পায়, বিষয়টি এরকম নয়। বাবার স্নেহ বা পরিবারের স্নেহ অনেকাংশে কম পায়। যেখানে একজন তোমার হচ্ছে বাবা তার ছেলের জন্য তোমার হচ্ছে 3জন 4জন শিক্ষক রাখে কিংবা 2-এর অধিক স্কুলে পড়ায়, সেক্ষেত্রে একটা মেয়ের জন্য একজনের ব্যবস্থা থাকে না। তাদের ছেলেকে বানানো হয় শামসুল উলামা, অর্থাৎ উলামাদের সূর্য, আর মেয়েকে কি এরকম কিছু করানোর ব্যবস্থা করা হয়? অথচ তাদের নাম রেখে দিয়েছে শামসুন নাহার, তোমার হচ্ছে নাজমুন নাহার, যেখানে সমাজ অবহেলিত হওয়ার বিষয়টি প্রতিফলিত। এবার তুমি পরে বলবা উদ্দীপকে আছে এটি আর আমরা প্রবন্ধে দেখতে পেয়েছি এটি, অর্থাৎ একথাই বলা যায় যে উভয়ের মধ্যে উদ্দীপক এবং অর্ধাঙ্গী প্রবন্ধে উভয় পরিবারে মেয়েদের অবহেলিত হওয়ার চিত্রটি প্রতিফলিত। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তারপরে আমরা যাচ্ছি, দেখো অর্ধাঙ্গী প্রবন্ধে মুসলিম নারী সমাজের পশ্চাৎপদতা, দুর্বিষহ জীবন ও অধিকারহীনতাকে দেখিয়েছেন পুরুষের স্বার্থপর ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষিতে, যা প্রতীয়মান হয়েছে ফুটে উঠেছে অমুক চরিত্রে। বিষয়টা একটু বড় হয়ে গেছে না? তোমাদেরকে একটু বলে রাখি, এই কথাটি তোমরা যারা অফলাইন ক্লাস আমার করছো কিংবা এই তোমার হচ্ছে অর্ধাঙ্গী প্রবন্ধ যদি তোমাদেরকে পড়িয়ে থাকি, বারবার আমি বলছি বেগম রোকেয়া সাখাওয়াত এখানে খোঁচা মেরে বলেছেন যে এই মুসলিম নারীরা যে পিছিয়ে পড়েছে এর পেছনে দায়ী হচ্ছে পুরুষের আধিপত্যকামী মানসিকতা। এই কথাটা কিন্তু আমি এখানে লিখছি, দেখো লিখছি যে অর্ধাঙ্গী প্রবন্ধে মুসলিম নারী সমাজের পশ্চাৎপদতা, অর্থাৎ মুসলিম নারীরা যে পিছিয়ে পড়েছে, দুর্বিষহ জীবন, অর্থাৎ তারা যে তোমার হচ্ছে দুর্বিষহ বা দুরূহ জীবন যাপন করছে। এটা কেন বলছেন? এটা কেন তাদের এই অবস্থা, পশ্চাৎপদ এবং দুর্বিষহতা কেন? কারণ ও অধিকারহীনতাকে দেখিয়েছেন, অর্থাৎ তারা যে অধিকারহীন অবস্থায় আছে এটার কারণ কি? পুরুষের স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষিতে, যা প্রতীয়মান হয়েছে। আর এই বিষয়টি প্রতীয়মান হয়েছে উদ্দীপকের অমুকের চরিত্রে। দেখা যেতে পারে অমুক এক মুসলিম নারী যে তোমার হচ্ছে এই পিছিয়ে আছে, মানে ঠিকঠাক সে তোমার হচ্ছে আগাইতে পারেনি এবং তার কঠিন জীবনযাপন চলতেছে, এবং এমন একটা দেখাইলো যে সে আসলে তার পরিবারের অধিকার ঠিকঠাক পায় নাই, এরকম একটা চরিত্র। আমি আবারও বলছি, 1 নম্বরে হচ্ছে একজন নারী হিসেবে সে শুধু নারী হয়ে জন্ম নেওয়ার কারণে সে পিছিয়ে পড়েছে এবং তার কঠিন জীবনযাপন হয়েছে, সে তার সম্পদ ঠিকঠাক পায় নাই, এরকম একটা চিত্র তোমাকে দেখানো হয়েছে। তখন তুমি বলবা এই কথাটাকে যে তোমার হচ্ছে এই অর্ধাঙ্গী প্রবন্ধে পরিবারে মেয়েদের অবহেলিত হওয়ার চিত্রটি অর্ধাঙ্গী প্রবন্ধের মুসলিম নারী সমাজের পশ্চাৎপদতা, দুর্বিষহ জীবন এবং অধিকারহীনতাকে দেখানো হয়েছে কিসের প্রেক্ষিতে? দেখানো হয়েছে পুরুষের স্বার্থপরতা এবং আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষিতে, যা প্রতীয়মান হয়েছে উদ্দীপকের অমুক চরিত্রে। এটা কি আমি তাড়াতাড়ি বলে ফেলছি বেশি? তোমরা যে কিছুই কমেন্ট করছো না, আমাকে আবার একটু বলো তোমরা কি বুঝতেছো? আস্তে করে আমি আবার বলি, হ্যাঁ এই জায়গাটা আমি আবারও বলতেছি, উদ্দীপকে যদি এমন কোনো ক্যারেক্টার দেখায় যে ক্যারেক্টারের মধ্যে একটা নারী পিছিয়ে আছে, অর্থনৈতিক ভাবে তোমার হচ্ছে সে অধিকার ঠিকঠাক পায় নাই, কিংবা তোমার তার কঠিন জীবন যাপন চলতেছে, তুমি তখন এই কথাটা বলবা। কি কথা বলবা? যে অর্ধাঙ্গী প্রবন্ধে মুসলিম নারী সমাজের পশ্চাৎপদতা, অর্থাৎ তাদের পিছিয়ে পড়া, তাদের যে দুর্বিষহ জীবন এবং অধিকারহীনতা, এগুলোকে দেখানো হয়েছে পুরুষতান্ত্রিক সমাজের স্বার্থপরতা এবং তাদের আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষিতে। আর এই দিকটি উদ্দীপকের অমুকের চরিত্রের সাথে মিল রয়েছে, অমুকের চরিত্রে এই বিষয়গুলো মিল রয়েছে। অমুকটাকে, যে উদ্দীপক একটা চরিত্র থাকবে না, এখানে দেখো আমি যে অমুক লিখে রাখছি না, এই জায়গায় তুমি কি লিখবা? এই জায়গায় তুমি লিখবা যে চরিত্রটার মধ্যে তুমি এইগুলো দেখতে পাবা, পশ্চাৎপদতা, কঠিন জীবন, অধিকারহীনতা দেখতে পাবা, তার নামটা লিখে দিবা। অমুকের চরিত্রে আমরা প্রবন্ধের এই বিষয়টি দেখতে পাই। বুঝছো সবাই? প্লিজ বলো। সাকিব কোনটা কন্ট্রোভার্সিয়াল বলতেছো? আমি 4 নম্বরটা কথা বলতেছো? এটাকে তুমি কন্ট্রোভার্সিয়াল বলতেছো? এটা যদি কন্ট্রোভার্সিয়াল বলতে পারো, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রবন্ধে যেটা আছে সেটা তোমাকে মেনে নিতে হবে। বুঝতে পারছো বিষয়? আহ যদি স্পেসিফিক না বুঝে থাকো তাহলে আমি এটা আবার বলবো, অসুবিধা নাই। আমি শেষবারের মতো আবারও বলে দিচ্ছি, প্রবন্ধে বেগম রোকেয়া দেখাইছে মুসলিম নারীরা পিছিয়ে গেছে, মুসলিম নারীরা দুর্বিষহ জীবনযাপন করতেছে, মুসলিম নারীরা যে অধিকারহীন, অর্থাৎ সম্পদ ঠিকঠাক পায় না, এগুলোর কারণ পুরুষ স্বার্থপর, এগুলোর কারণ পুরুষরা আধিপত্যকামী, তারাই উপরে থাকতে চায়। বুঝতে পারছো বিষয়? এটা সে বলছে। এখন আমি তো জানি এগুলো সবগুলো উল্টাপাল্টা, কিন্তু কিছু তো করার নাই, প্রবন্ধে যেহেতু লিখছে এটা তো তোমাকে লিখতে হবে।
বুঝতে পারছো বিষয়? ফাইন, বুঝে ফেলছো। নাইস। তাহলে এই যে এগুলো, এবার দেখো অর্ধাঙ্গের আরো অল্প একটু। অর্ধাঙ্গী প্রবন্ধে নারী জাগরণে, নারীদের উন্নতি সাধনে, তুমি এটা দুইভাবে বলছি দেখো। অর্ধাঙ্গী প্রবন্ধে নারী জাগরণে, এই যে এইটুকু শিক্ষার গুরুত্বের দিকটি, বুঝতে পারছো বিষয়? মানে নারীরা যদি এগিয়ে যেতে চায় তাহলে শিক্ষার গুরুত্ব, এটি তোমাদেরকে আমি একাডেমিক ক্লাসে খুব সুন্দর করে বলছি, আবারও বলে রাখি। মেয়েরা সত্যি সত্যি সমাজ অবহেলিত, এতে কোনো সন্দেহ নাই। এর কারণ মেয়েদের অর্থনৈতিক অবস্থা আনস্টেবল, বুঝতে পারছো বিষয়? তারা যদি সত্যিকারে, এরা মনে করে যে আসলে এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে চাকরি করবে, এটি না। আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালি বলে বুঝাইছিলাম যে নারীরা অনেক বড় শিল্পী হইতে পারে, বাসায় বসে এমন শৈল্পিক কাজ করতে পারে যেগুলো বাজারে শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবে, এবং এই পরিবারে তার হিউজ ইনকাম থাকবে, যে কারণে তার প্রচুর টাকার ঝনঝনানি থাকার কারণে পরিবারে সে মূল্যায়িত হবে। বুঝতে পারছো বিষয়? এটা ছিল মেইন উদ্দেশ্য আমার বোঝানোর। এখন উনি যেটা বলতেছেন যে অর্ধাঙ্গী প্রবন্ধে তিনি বলতেছেন নারীদের যদি জাগরণ হইতে চায়, মানে নারীরা যদি তাদের সম্মানটা ঠিকঠাক পাইতে চায়, তাহলে শিক্ষাটা জরুরি। এখন অর্ধাঙ্গী প্রবন্ধে নারী জাগরণে কথাটা বাদ দিয়ে তুমি এটা লিখতে পারো, অর্ধাঙ্গী প্রবন্ধের নারীদের উন্নতি সাধনে, অর্থাৎ নারীদের জীবনে যদি উন্নতি হইতে চায়, উন্নতি করতে চাইলে শিক্ষার গুরুত্বের দিকটি এখানে প্রতিফলিত। বুঝতে পারছো বিষয়? প্রাবন্ধিক এটা সুন্দর করে প্রবন্ধে দেখাইছে, সেখান থেকে তুমি একটু কুচি করে লিখে ফেলবা। সবাই বুঝছো? আমি এখানে, রিদিতা, আমি এখানে যেগুলো দিচ্ছি না, মানে প্রতিটা পয়েন্ট, এগুলো হচ্ছে জ্ঞানের উত্তর। বুঝতে পারছো? এগুলো একটা অনুধাবনের জন্য না, 2 নম্বর পয়েন্ট না। এটা হচ্ছে প্রতিটা প্রশ্নের গয়ের জন্য জ্ঞান তুমি উদ্দীপকের সাথে মিলায়া প্রথম পয়েন্টে লিখতেছো। তারপরে তুমি লিখবা এই যে বেগম রোকেয়া আসলে কোথায় বলছে যে শিক্ষিত হওয়া লাগবে। বুঝতে পারছো বিষয়? মানে শিক্ষিত হইলে যে তারা উপরের দিকে যাইতে পারবে। প্রাবন্ধিক বলছিলেন যে আমরা যদি পুরুষের সমান সমান সুযোগ পাইতাম তাহলে আমরাও কি আমাদের নিজেদের পায়ে দাঁড়াইতে পারতাম না? বুঝতে পারছো বিষয়? আসলে ওই মানে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের ওই শিক্ষার লেভেলটা যায় না। বুঝতে পারছো বিষয়? যদি এই লেভেলে নারীদেরকেও শিক্ষার সেই পদ্ধতিতে রাখা হয় তাহলে তারাও এগিয়ে যাবে, এটা হচ্ছে কথা আর কি। ওকে, এর পরের পয়েন্টে যাচ্ছি আমরা। দেখো, সমাজের উন্নতি সাধনে নারী পুরুষ একে অপরের সহযোগী, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমাজের উন্নতি সাধনে নারী পুরুষ একে অপরের সহযোগী, অর্ধাঙ্গী প্রবন্ধের এই বিষয়টি প্রতিফলিত। এখানে আমি লিখে রাখছি দ্বিচক্র শকট। বইয়ের মধ্যে তোমার একটা লাইন আছে যে স্বামী স্ত্রী অর্থাৎ পতি পত্নী, তারা হচ্ছে তোমার একটি পরিবারের, তোমার একটা গাড়ির 2টা চাক্কা যেরকম, দ্বিচক্র মানে 2 চাক্কা, শকট মানে গাড়ি। একটা গাড়ির মানে 2 চাক্কা গাড়ির, একটা গাড়ির 2টা চাক্কা যেমন গুরুত্বপূর্ণ, একটা ছোট একটা বড় হলে যেমন চলে না, একটা তোমার হচ্ছে চাক্কা না থাকলে যেমন চলে না। একটা পরিবার যেখানে শুধু স্বামী ইনকাম করে, অর্থাৎ ব্যালেন্স, তুমি মিডল ক্লাস ফ্যামিলির কথা চিন্তা করো, তুমি আবার মার্ক জাকারবার্গ, বিল গেটস তাদের মধ্যে চিন্তা করো না, তাদের তো বউ চাকরি করার দরকার না, এরকম না। কিংবা খুবই এলিট ক্লাস, এটা না, খুবই নর্মাল মিডল ক্লাস, যে পরিবারে জামাইয়ের বেতন 20-30 হাজার টাকা, অর্থাৎ একজন বাবার বেতন 20-25-30 হাজার টাকা, সেই ফ্যামিলিতে যদি তার স্ত্রী বা পরিবারের সবাই একযুগে বসে থাকে, তাদের কোনোই কাজ না থাকে, একদম নিউট্রাল থাকে, তখন সে পরিবারে এগিয়ে যেতে পারে না ঠিকঠাক। কারণ এটা তো কোনো মতে সংসারটা চলেই কি চলে না, একদিন একটা অসুখ হইলে পরে ঋণ হয়ে যায়। এবং তোমরা জানবা প্রতি বছর বাংলাদেশে একটা মানে হিউজ কোয়ান্টিটি মানুষ শুধু অসুস্থতার জন্য দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। এক্সাক্ট আমি সংখ্যাটা বলতে পারবো না বলে আমি তোমাদেরকে বলছি না, কিন্তু সংখ্যাটা অনেক বড়, যে শুধু অসুস্থতার কারণে পিছিয়ে পড়ে যায়। এবার দেখো, ধরো তোমার আব্বা একবার অসুস্থ হয়ে গেছে, এই সময় যদি তোমার আম্মা বাসায় এমন একটা কাজ করতেন সেরা, যে কাজটার কারণে তোমাদের পরিবারের মানে স্বাভাবিক ইনকাম ফ্লোটা নষ্ট হইতো না, তখন কি সমাজ এগিয়ে যেতে পারতো না? প্রাবন্ধিকের মেইন উদ্দেশ্য এটা ছিল। এই উদ্দেশ্যটা কিন্তু ভালো, অনেক কথাই খারাপ বলছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো, সমাজের উন্নতি সাধনে নারী পুরুষ একে অপরের সহযোগী, অর্ধাঙ্গী প্রবন্ধের এই বিষয়টি প্রতিফলিত। বুঝতে পারছো? উদ্দীপকে দেখাইতে পারে যে শুধু নারী পুরুষ নয়, নারীর অবদান উভয় মিলে একটি সমাজ এবং রাষ্ট্র উন্নতি শিখরে পৌঁছাতে পারে। তখন তুমি বলবা এই কথাটা যে সমাজের উন্নতি সাধনে নারী পুরুষ একে অপরের সহযোগী, এই দিকটি অর্ধাঙ্গী প্রবন্ধের এই দিকটি প্রতিফলিত। সবাই আশা করি বুঝছো? ওকে, তারপর দেখো আমরা পরেটাতে যাচ্ছি, সেটা হচ্ছে জীবন ও বৃক্ষ। ওকে, এখান থেকে আমরা কয়টা লিখছি দেখো তো, 5-6টা। তারপরে দেখো আমরা জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষের মেইন কথা একটা, সেটা কি জানো? পরার্থপরতা। এটা বললেই শেষ। তুমি যদি এটা মাথায় রাখো, জীবন ও বৃক্ষ শেষ। মানে মেইন কথা, সৃজনশীল থেকে আসলে বেশি এটা আসতে পারে। বৃক্ষ কি করে? নিজের জীবন উৎসর্গ করে দিয়ে মানুষের জন্য বিলিয়ে দেয়, এখানেই বৃক্ষের সার্থকতা, তাই না বলো? জীবন ও বৃক্ষের মেইন থিম হচ্ছে এটা। মানে এবং প্রাবন্ধিক উনি মানুষের জীবনকে বৃক্ষের সাথে তুলনা করতে গিয়ে তিনি সবচেয়ে বেশি সার্থকতা পেয়েছেন, এটা হচ্ছে মেইন কথা। এবং আমরা বলবো আসলে সৃজনশীলের জন্য যেটা আসবে সেটা হচ্ছে পরার্থপরতা। পরার্থপরতা বলতে পরের জন্য নিজেকে উৎসর্গ করা বা নিজের জীবন বা নিজেকে আত্মনিয়োগ করা, সেই দিকটি আমরা দেখে নেই।
এই দিকটা পড়লেই তোমার দেখবা ক্লিয়ার, পরার্থপরতার দিকটি প্রতিফলিত, অথবা পরার্থে আত্মনিবেদনের দিকটি। মানে এখানে তোমাকে দুইটা আলাদা শিখতে হবে না, এটা একটু কঠিন মনে হইতে পারে অনেকের কাছে, পরার্থপরতার দিকটি। তাই আমি বলছি পরার্থে অর্থাৎ পরের জন্য আত্মনিবেদনের দিকটি, অথবা তুমি লিখতে পারো, এটা না লিখে কি লিখতে পারো, স্বার্থহীন ভাবে অন্যের উপকার করার দিকটি। আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে সহজ। এখন যার যেটা ভালো লাগে সেটা তুমি লিখবা, স্বার্থহীন ভাবে অন্যের উপকার করার দিকটি। বলো কিভাবে যেন অন্যের উপকার করার দিকটি, স্বার্থহীন ভাবে অন্যের উপকার করার দিকটি, মানে নিজের কোনো স্বার্থ নাই। এই বৃক্ষ যে আমাদেরকে সেবা দেয় সেটা কি স্বার্থের জন্য না, স্বার্থহীন ভাবে। কিভাবে মানব জীবন হবে সেই বৃক্ষের ন্যায়, যে স্বার্থহীন ভাবে অন্যের উপকার করবে। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে মেইন দিক। এবার সাব পয়েন্ট আমরা একটু একটু দেখে নেই, এটা সবাই বুঝছো কিনা আমাকে প্লিজ বলবে একটু। আদিব বলতেছো সাকিব স্যার, সিকিউ এর প্রথমে এক লাইনে আমরা জ্ঞানটা লিখবো উদ্দীপকের কনসেপ্ট অনুসারে, বাট সেকেন্ডে যে প্যারা লিখতে হয় 2-3 লাইনের, সেই প্যারায় কি লিখবো, নিজস্ব অনুধাবন নাকি সেখানে প্রবন্ধ বা গল্পের কনসেপ্ট জান। এই আমি তো তোমাদেরকে বলে দিচ্ছি এটা, তোমরা বুঝতে পারো না তাইলে অবশ্যই প্রবন্ধ বা বই থেকে তোমাকে লিখতে হবে, অনুধাবনটা নিজে বানায় লিখবা না। তবে বইয়ের কথা কি তুমি হুবহু মুখস্থ করে যাবা না, ওই কনসেপ্টটা তুমি হুবহু তুলে ধরবা, বুঝতে পারছো। কিন্তু কবিতার ক্ষেত্রে লাইনটা তুলে ধরে ব্যাখ্যাটা দিতে পারলে বেশি কষানো হয়, বেশি সেরা হয়। কিন্তু গল্পের জন্য হুবহু লাইন কোড আনকোড বলতে হবে না তোমাকে, তুমি এখানে ওই কনসেপ্টটা ধরে তুমি বলবা। আমি তোমাকে তাহলে কি বলে দিচ্ছি, এই পরার্থপরতার দিকটি প্রতিফলিত কোথায় তুমি বলবা, হ্যাঁ তোমার হচ্ছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী তিনি দেখিয়েছেন, তোমার হচ্ছে বৃক্ষ তার নিজের জীবনকে অন্যের জন্য বিলিয়ে দেওয়ার মধ্যেই, যখন বৃক্ষ মানুষের জন্য ফুল ফোটাইতে পারে, ফল ধরাইতে পারে। আমরা সরাসরি প্রবন্ধ থেকে বলতেছি। প্রথমে তো তুমি বলবা যে স্বার্থহীনভাবে অন্যের উপকার করার দিকটি মিল রয়েছে, তারপর তুমি লিখবা জীবন ও বৃক্ষ প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরী রচিত অমুক প্রবন্ধ, এবং এখান থেকে নেওয়া হয়েছে যে প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন বৃক্ষ যেভাবে তোমার হচ্ছে মানুষের জন্য ফুল ফুটিয়ে ফল ধরিয়ে নিজের জীবনকে সার্থক করে তোলে, একইভাবে মানুষের জীবনেও স্বার্থহীন ভাবে অন্যের উপকার করার মধ্য দিয়ে হয়ে ওঠে সার্থক। বুঝতে পারছো বিষয়, অর্থাৎ অন্যের জন্য স্বার্থহীন ভাবে যে উপকার করার বিষয়টি প্রবন্ধে কোন জায়গাটাতে আছে ওটা তোমাকে লিখতে হবে প্রবন্ধ থেকে। আমি কি এখন বুঝতে পারছি? আমি এতক্ষণ প্রতিটা লাইনের জন্য কিন্তু কবিতা গল্প থেকে প্রতিটা বলছি, তোমরা তাহলে বুঝতে পারো না মনে হয়। সবাই বুঝছো কিনা একটু বলো এখন। 13 জন আছো তোমরা, একটু কথা বলতেছো না। আমি দেখো নন স্টপ কথা বলতেছি, কোন ক্লাসে কিন্তু এত স্পিডে বলি না আমি, আজকে নন স্টপ বলতেছি। কারণ কি দেখো কতগুলো আলোচনা, প্রতিটা পয়েন্ট বলতে হবে তোমাদেরকে। তোমরা যদি একটু অ্যাক্টিভ না থাকো তাহলে অসুবিধা। মোটামুটি তোমরা কতজন আছো দেখছো? 12 জন আছে। এখন একজন মনে হয় বলতে না বলতে চলে গেছে, তার কমেন্ট করতে হবে যে বাহ, খুশি হইলাম, অসুবিধা নাই। আল্লাহু আকবার। সাকিব বুঝছো আমি যেটা বলছি? আর একটু সম্ভব হইলে আচ্ছা ইংরেজিতে লিখো, অসুবিধা নাই, পরে আবার তোমাদের ডিস্টার্ব হবে, বাংলা লিখতে পারো না অনেকেই ঠিকঠাক। আমরা প্রথমটা বুঝে ফেলছি, বৃক্ষকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার আহ্বানের প্রেক্ষিতে এটার সাথে সাদৃশ্যপূর্ণ। দেখা যাবে উদ্দীপকে দেখাচ্ছে এমন একটা চিত্র যেখানে তোমার হচ্ছে ওই উদ্দীপকটাতেও বৃক্ষকে জীবনের সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ এরকম একটা দিক দেখাইছে। তখন তুমি বলবা যে বৃক্ষকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার আহ্বানের প্রেক্ষিতে আর এই সাদৃশ্যপূর্ণ। তোমাকে বলে রাখি, মুতাহের হোসেন চৌধুরী যদিও বৃক্ষকে মানব জীবনের সাথে অধিকতর সার্থক মনে করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি মনে করছেন, বৃক্ষ না নদীর সাথে মানুষের জীবন বেশি মিলে। বুঝতে পারছো? কিন্তু এই প্রবন্ধরা যেন কার, মুতাহের হোসেন চৌধুরী জীবন ও বৃক্ষ, তাহলে তুমি এই বিষয়টাকে বেশি প্রাধান্য দিবা। আর উদ্দীপকে দেখতে পাইলে এটা তুমি মিল রেখা বলবা। এবং এই জায়গার মতো তোমাকে কিন্তু বলতে হবে আদর্শ গ্রহণ করার কারণটি কি। তুমি বলবা যে জীবন ও বৃক্ষ প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন যে তোমার বৃক্ষের মধ্যেই মানব জীবনের সার্থকতা নিহিত। কেননা বৃক্ষ কেবলই মানুষকে দেয় না, সে পায়ও। মানুষ তাকে প্রশংসা করে, তাকে দেখে বলে বাহ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। অর্থাৎ আমরা কিন্তু নিম গাছ এটা পড়ছিলাম, বুঝতে পারছো? মানে অর্থাৎ সে শুধু দেয় না, বরং তার প্রশংসা পায়। কিন্তু নদী কি, নদী শুধু দিয়ে যায়, শুধু দিয়ে যাওয়া কোনো কিছুর কারণ মানে একমাত্র উদ্দেশ্য হইতে পারে না। নদী সারা জীবন শুধু আত্মত্যাগ আত্মত্যাগ, অর্থাৎ নদী আস্তে আস্তে ওই পাহাড় থেকে নেমে গিয়ে সাগরে বিলীন হয়ে যায়। তার প্রাপ্তি কোথায়? যাহা তার প্রাপ্তি তাহাই তার ফল, এটা কিন্তু সরাসরি উল্লেখ আছে। এই যে এই কারণে তিনি যাহা তার প্রাপ্তি তাহাই তার মানে তোমার যাহা তার ফল তাহাই তার প্রাপ্তি, মানে ওই বৃক্ষ যখন ফুল ফুটায় ফল ধরায় তখন সে যা পেয়েছে মানে মানুষকে যা দিয়েছে সেটার মধ্যে তার প্রাপ্তিও আছে। বুঝতে পারছো বিষয়? কিন্তু অন্যদিকে তোমার নদীর মধ্যে সেটা নাই। আবার তুমি এখানে উল্লেখ করে বলবা যে বৃক্ষকে সচরাচর ঘরের সামনেই দেখা যায়, কিন্তু নদীর ওই আত্মত্যাগ বা নদীর যে উপকার করার দিকটি, অর্থাৎ সে যে বিসর্জন দিচ্ছে সেটা যাওয়ার জন্য আমাকে যাইতে হবে কর্ণফুলী নদীর তীরে, সাগরে যেখানে মিশছে। বুঝতে পারছো বিষয়? নেভালের পাশে
কিংবা আমাকে ওখানে যেতে হবে, এখানে জীবনে কয়বার গেছো তুমি? তার মানে চোখের সামনে ফুটে ওঠাটা ঠিকঠাক পাওয়া যায় না, কিন্তু বৃক্ষকে তো আমরা ঘরের দরজার সামনে প্রতিদিন দেখতে পাই। সে কিভাবে নতি স্বীকার করে মানুষের উপকার করা যায় সেই বিষয়টা দেখায়। এই কারণে জীবন ও বৃক্ষ প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন যে বৃক্ষকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা। বুঝতে পারছো কিনা সবাই? আশা করি বুঝতে পারছো। রিদা বলছো গাইড দুইটাতে দুই ভাবে সিকিউ এর আনসার করছে, তখন একটাই আপনার বলা নিয়মে করছে, আরেকটাই ওই ব্যাপারে নিজস্ব অনুবাদটাই করছিল, তাই বলছিলাম। আচ্ছা হ্যাঁ সাকিব, ভালো বলছো। আমি কি বলি জানো, আমি চেষ্টা করি সবচেয়ে সেরাটা দেওয়ার জন্য। তুমি ফিল করবা গাইড তো তাদের ওই নিজেদের মন মন খুশি বানায়, তোমাদেরকে প্রেফার করব আমি বাংলার জন্য, শুধু বাংলা না, অর্থাৎ তোমার হচ্ছে ওই যে থিওরিটিক্যাল যে সাবজেক্ট গুলো আছে সেইগুলো সবগুলোর জন্য সেরা হচ্ছে পাঞ্জেরি। আমাকে যদিও তারা টাকা টোকা দেয় না, তুমি বুঝতেছো, আমি নিজে থেকে বলছি পাঞ্জেরি ভালো। আবার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলোর জন্য লেকচার ভালো। বুঝতে পারছো বিষয়? এরকম কিছু স্পেসিফিক বিষয় আছে। পাঞ্জেরিতে আবার সবগুলোই যে সিরিজ ভালো করছে এরকম না। এই কারণে আমি যে কনসেপ্টটা বলছি সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে এর আগে আমি সৃজনশীল পড়াইছি, আজকে আমি আবার ওটা বলে দিই। সাধারণ নিয়ম কি? সাধারণ নিয়ম হচ্ছে প্রথমে তোমাকে উদ্দীপকের সাথে একটা মিল ধরাই দিতে হবে যে এটা মিল। আচ্ছা এটা তো মিল বলছো, এবার এটা সম্পর্কে গল্প বা কবিতার বিষয়টা তোমাকে পরের ধাপে বলতে হবে। তুমি যে এটা মিল বলছো, তুমি এবার গল্পে থেকে দেখাও, দেখাইছো। এবার লাস্ট পয়েন্ট 3 নম্বর পয়েন্টে তুমি প্রয়োগ দেখাবে। একদম কি দেখাবা? যে উদ্দীপকে ছিল এটা আর গল্পে ছিল এটা। এবার বুঝতেই পারছেন মিল যে আছে। কথা কি বুঝতে পারছো? তার মানে টু দা পয়েন্ট, মুখের উপর উত্তর ছেড়ে দিছো। এভাবে দিতে পারলে তুমি নম্বরটা পাবা হুবহু। প্রথমে একদম জ্ঞানের উত্তর দিয়ে বলবা দেখছেন এটা মিল আছে। এবার এটা তুমি বলছো কেন? এবার তুমি বই থেকে দেখাও, এটা বই থেকে দেখাবা দেখছেন এই বইয়ের মধ্যে এটা ছিল। এবার তুমি দেখাবা উদ্দীপকটাতে এটা ছিল, তো উদ্দীপক থেকে এটা ছিল আর বইয়ে এটা, সুতরাং মিল নাই। আপনি বললে লাভ নাই, বই সাদৃশ্য। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝে ফেলছো। হে এন্ড দেন তোমরা ক্লাস শেষ করছো অনেক আগেই 10, এই জায়গায় শেষ। এটা খুব সহজ, মাত্র দুইটা রাখছি এখানে, একটা কথা লিখে রাখছি যেটা গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনকে নদীর সাথে তুলনা করে সার্থকতা খুঁজেছেন, এটা তুমি মাথায় রাখবা আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যদি উত্তব্য বন প্রেমিক, অর্থাৎ বন্য প্রেমিক, গাছগাছালি প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তিনি জীবনের সার্থকতা ওই নদীর মধ্যে খুঁজেছেন তাহা বোঝা ভার। তাহলে রবীন্দ্রনাথ কিসের মধ্যে যেন সার্থকতা খুঁজছেন, এটা জাস্ট মাথায় রাখবা। মেইন পয়েন্ট এই দুইটা রাখলে মাথায় তুমি আটকা বানার পরীক্ষার খাতায়। বুঝতে পারছো? অবশ্যই তোমরা পরীক্ষার আগে মনোযোগ রাখবা ছাতায়, কারণ বৃষ্টির দিন তো ছাতা রেডি রেখো, এটা ভালো স্বাস্থ্যের জন্য। কথা কি বেশি খারাপ বলে ফেলছি? রাগ করলা? তোমাদেরকে বলে না ওখানে, ইমন রে বলছি। সাকিব কি লিখবো বলো তো, একটু আমি বুঝতে পারি না। হ্যাঁ 4 মার্কের জন্য চমৎকার কথা বলছো, এটা আমি এখন বলে লেট হয়ে যাবে সাকিব। আচ্ছা আমি একটু বলিয়ে দিচ্ছি, সবাই শোনো। এভাবে তাড়াতাড়ি বলাটা আমি অপছন্দ করি সৃজনশীলের জন্য। তবে আমি একটু বলে দিচ্ছি সৃজনশীলের গয়ের বিষয়টা আমি আবারও বলছি। গয়ের জন্য তোমাকে প্রথমেই লিখতে হবে জ্ঞানের উত্তর, টু দা পয়েন্ট। উদ্দীপকে তুমি বুঝে পাইছো, ও হ্যাঁ নারীকে অবহেলা করা হয়েছে। এবার তুমি বলবা নারীকে পরিবারে অবহেলা করার দিকটি মিল রয়েছে, এই যে বলছো। এরপরে নারীকে অবহেলা করা হয়েছে যে অর্ধাঙ্গী প্রবন্ধ, এটা কোন জায়গায়? ওইটা তুমি বলবা যে দেখেন অর্ধাঙ্গী প্রবন্ধ এভাবে এভাবে মাস্টার রাখে নাই, ছেলের জন্য ঠিকই 3টে করে মাস্টার রাখে, মেয়ের জন্য রাখে নাই, ওইটা বলছিল যে ওখানে অবহেলা। এবার তুমি উদ্দীপকে দেখাবা এনেও করছো অবহেলা, পরে বলবা উদ্দীপকে এখানে অবহেলা, পাশাপাশি হ্যাঁ অর্ধাঙ্গী প্রবন্ধেও নারীর প্রতি অবহেলা রয়েছে, সুতরাং উভয়ের মধ্যে নারীকে পরিবার অবহেলার দিক থেকে মিল রয়েছে। গ শেষ। ঘ, ঘতে এই জায়গাটাতে একটু ভিন্ন, কথাটা তোমাকে আমি বুঝাই বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। প্রথমটা তো জ্ঞানের উত্তর তোমাকে দিতেই হবে। তুমি বলবা হ্যাঁ উদ্দীপকের বিষয়টি এটার সাথে মিল থাকলেও সম্পূর্ণ ভাব প্রকাশ করেনি, কথাটি যথার্থ হয়েছে। এটা হচ্ছে জ্ঞান। অনুধাবনে তুমি কি লিখবা? অনুধাবনে তুমি লিখবা ওই আগের মতোই, গল্প বা কবিতার যে মিলটা আছে তুমি বল যথার্থ কেন হয় না তুমি লিখছো, বা কেন হয়েছে লিখছো। লিখবা যে এনে এটা আছে কিন্তু এটা নাই, এই জন্য। এখানে তুমি এটা লিখবা না, জাস্ট জ্ঞানে তুমি জাস্ট লিখবা কেন বলছো যথার্থ এই বিষয়টা আছে। এবার তৃতীয় পয়েন্টে তুমি সৃজনশীলের মানে গ নম্বরের জন্য তুমি কি লিখছিলা? গ নম্বরের 3 নম্বরে কি মিল ও মিল দেখাই দিছিল না? তুমি ওই 4 নম্বর প্রশ্নের 3 নম্বর পয়েন্টে মানে ঘতে 3 নম্বর পয়েন্টে তুমি মিল ও মিল দেখাবা না। এখানে তুমি কি লিখবা? এখানে তুমি লিখবা শুধু উদ্দীপক থেকে তুমি কি পাইছো। এবার আসল খেলাটা হবে 4 নম্বর পয়েন্টে, অর্থাৎ ঘ নম্বর প্রশ্নে ও 4 নম্বরে গিয়ে হবে খেলা ফাইনাল। তুমি এখানে বলবা যে উদ্দীপকের তোমার হচ্ছে নারীর প্রতি পারিবারিক অবহেলার দিকটি প্রতিফলিত হয়েছে
উদ্দীপকের সমান হচ্ছে নারীর প্রতি অবহেলা দিকটি প্রতিফলিত হয়েছে। কিন্তু অর্ধাঙ্গী প্রবন্ধে শুধুমাত্র নারীর প্রতি অবহেলা নয়, বরং নারীদের দাসত্ব এবং পিছিয়ে পড়ার পিছনে তোমার হচ্ছে পুরুষের আধিপত্যকামী মানসিকতা কিংবা তোমার হচ্ছে নারী জাগরণের যে প্রেরণা, অনেকগুলো বিষয় ছিল। সুতরাং এই কথা স্পষ্টই বোঝা যায় যে তোমার উদ্দীপকে শুধু নারীর প্রতি পারিবারিক অবহেলা থাকলেও অর্ধাঙ্গী প্রবন্ধের বাইরে আরো এই বিষয়গুলো ছিল, যে কারণে সার্থকভাবে প্রতীয়মান হয় উদ্দীপকের সাথে অর্ধাঙ্গী প্রবন্ধের তোমার হচ্ছে সম্পূর্ণ মিল নেই, উক্তিটি যথার্থ। বুঝতে পারছো? আমরা যদি টু দা পয়েন্ট আবার বলি, প্রথমটা হবে জ্ঞানের উত্তর, তারপরে এই জ্ঞানটা লিখবো আমরা 2 নম্বর পয়েন্ট অনুধাবনে, 3 নম্বরে শুধু উদ্দীপক, ঘ নম্বর প্রশ্নে 4 নম্বর প্রশ্নে গিয়ে হবে খেলা ফাইনাল। বুঝছো? আশা করি সাকিব বুঝতে পারছো। ওকে, ইমন পানি খাওয়া হয়েছে, তোমার মরে যাবো গা। স্যার, জীবন ও বৃক্ষের এখানে যে 2 নং পয়েন্টটা লিখছেন, এটা কোন টাইপের সিকিউতে থাকবে, মানে উদ্দীপকে কি টাইপের স্টোরি থাকবে সেটা জানতে চাচ্ছি। ও ফাইন, তোমাকে আমি এটাও বলে দিচ্ছি, অসুবিধা নাই। আমাকে আগে বলো, সাকিব, সাকিব আমাকে বলো তো, তুমি কি বুঝছো আমার কথাটা? পানি কান ফ্রেশ বাঁচান দেশ, এটাও পেইড বিজ্ঞাপন না, তোমরা জানো এটা। এটা হচ্ছে আমার পেইড ব্যাচ, অর্থাৎ এখানে তার লাভ কি বিজ্ঞাপন দিয়া। হৃদিতা, আমাকে তাহলে একটু পেছনে যেতে হবে মনে হয়। হ্যাঁ, বৃক্ষকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার আহ্বানের প্রেক্ষিতে, মানে এখানে হুবহু এরকম একটা ঘটনা দেখাইতে পারে। আমি তোকে বলি, জীবন ও বৃক্ষ থেকে এটা আসবে না, এটা না। জীবন ও বৃক্ষের মেইন থিম, মানে আসল কথাটাই হচ্ছে কি পরার্থপরতা। তবে যদি আসে তাহলে এই ধরনের কথোপকথন থাকবে। কোন ধরনের? তোমার সরাসরি দেখানো হবে। আবার কল দিয়ে ধরবা, ধরে ধরতে পারো, ধরে বলে দাও। যদি আসে তাইলে এখানে তোমাকে দেখায় দিতে পারে হুবহু কেউ একজন বৃক্ষের সাথেই মানে জীবনকে তুলনা করছে, এরকম তুমি হুবহু মিল পেয়ে যাবা। আমি এটা দেখো এমনি জাস্ট রাখছি, মেইন থিম হচ্ছে এটা। বুঝতে পারছো বিষয়? যে কোনো ভাবে প্রশ্ন আসুক, পরার্থপরতা, পরার্থপরতা। এখান থেকে যদি উদ্দীপক দেয়, এমন দিবে তুমি হুবহু বুঝতে পারবা যে বৃক্ষের মধ্যেই জীবনের সার্থকতা খোঁজা হচ্ছে। বুঝতে পারছো? বৃক্ষ রিলেটেড সরাসরি উদ্দীপক থাকবে, স্টোরিটা এরকম থাকবে। আশা করি বুঝছো রিদিতা। তুমি রিদিতা এবং সাকিব প্রশ্ন করছো বলে আমার খুব ভালো লাগছে। নাইম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে বাবা, নাইমও জি স্যার বলছে, স্যার বুঝছি, খুশি হয়েছি। দেখি তো, আরভি, আরভি তুমি কি সিফাতের বন্ধু? আমি কি তোমাকে এই চিনছি? ঘটা আবার বলবো আরভি, আমি তোমার না আসল নাম কি আরভি? আচ্ছা, আমি ঘটা আবার বলতেছি, আস্তে করে বলে দিচ্ছি। এটা কিন্তু আসল কথা মেইন। তুমি যদি খালি উদ্দীপক নাও কিন্তু তুমি আসলে অ্যাপ্লাই করতে পারতেছো না, তাহলে তো লাভ হইলো না। আস্তে করে বলতেছি, দেখো গ নম্বরটা বুঝছো আরভি? গ গ- গ নম্বর যদি বুঝে থাকো তাহলে ঘটা সহজ। ঘয়ের জন্য আমি প্রথমে, সাধারণত এই ধরনের প্রশ্ন হয়, সাধারণত প্রশ্নটা কেমন হয়? প্রশ্ন এরকম হয়, উদ্দীপকের বিষয়টি অমুক প্রবন্ধের সাথে, গল্পের সাথে, কবিতার সাথে মিল থাকলেও সম্পূর্ণটা মিল নাই, মানে সম্পূর্ণ ভাব প্রকাশ করেনি, এটা। আরেকটা প্রশ্ন এরকম হয় যে উদ্দীপকের বিষয়টি যেন অমুক গল্প, কবিতা বা প্রবন্ধের মূল সুর। তোমার মতের পক্ষে যুক্তি দাও। তুমি বলবো আপনি কইছেন তো ঠিকই কথা, উক্তিটি যথার্থ হয়েছে। এই যে যথার্থ হয়েছে, যথার্থ হয়নি, মানে তোমার হচ্ছে তুমি এটার পক্ষে একমত কিংবা একমত না, এই কথাটা হচ্ছে এখানকার জ্ঞান। আর তুমি যদি বলো যে এটা যথার্থ হয়নি, তুমি এটা বলছো কেন? তার মানে এখানে তুমি লিখবা, এখানে তো লিখছো যথার্থ হয়নি। আমি বলছিলাম এই যে অবহেলা অবজ্ঞার বিষয়টি অর্ধাঙ্গী প্রবন্ধের, এই যে হয়নি লিখছো, এর কারণ উদ্দীপকে তুমি পাইছো কি শুধু নারীর প্রতি অবহেলা, কিন্তু অর্ধাঙ্গী প্রবন্ধে কি শুধু নারীর প্রতি অবহেলা নাকি আরো অনেক আছে? আরো অনেক আছে। কথা বুঝতে পারছো কিনা? তার মানে
তুমি এই জায়গায় জ্ঞানের উত্তরে লিখবা অনেকগুলো। কি কি লিখবো তুমি এখানে? জ্ঞানে তুমি লিখবা নারীর প্রতি অবহেলা, তারপরে এইটা, তারপরে ওইটা, তারপরে ওইটা, যেগুলো আছে অনেকগুলো পয়েন্ট লিখবা। ওই নারীদের দাসত্বের বিষয়টি, নারীদের এগিয়ে যাওয়ার বিষয়টি, কেন নারীদের শিক্ষিত হওয়া প্রয়োজন, বুঝতে পারছো বিষয়, তাদের এগিয়ে যেতে, এই পয়েন্ট লিখবা। উদ্দীপকের বিষয় কি ছিল 3 নম্বরে, তুমি শুধু এটুকু লিখবা, উদ্দীপকে ছিল নারীর অবহেলা, যেটা আসলো কাহিনীটা লিখবা। এবার লাস্টের পয়েন্টে গিয়ে বলবা আমরা দেখতে পাই ওই অর্ধাঙ্গী প্রবন্ধে এই 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 বিষয়গুলো রয়েছে, অন্যদিকে উদ্দীপকে শুধুমাত্র নারীর প্রতি অবহেলার দিকটি রয়েছে। সুতরাং স্পষ্টই প্রতীয়মান হয় যে উদ্দীপকের বিষয়টি অর্ধাঙ্গী প্রবন্ধের সাথে মিল থাকলেও সম্পূর্ণ ভাব প্রকাশ করেনি। আশা করি আরবি বুঝতে পারছো। ওকে কিশোর, একটু ধৈর্য ধরো, আমি তোমাদেরকে কিন্তু শেষ করব। আমি বুঝতেছি তুমি আবার হয়তো কিশোর ভাবতেছে মনে হয় আর মনে হয় ক্লাস পরে না দিলে। আমি দুঃখিত, তো অনেকবার বলছি, তোমরা ইয়া করো না, আমি অবশ্যই তোমাদের এই ক্লাসগুলো দিব। আর একটা কথা বলে রাখি, এগুলো যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে, আমি সবাইকে এটা উপকার করতে চাই, যে কারণে আমি এটার জন্য সম্ভব হলে রেকর্ড ক্লাসও তোমাদেরকে এটা দিয়ে রাখবো, যেন তোমরা হাই কোয়ালিটিতে ক্লাসটা আবার দেখতে পারো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে। এবং আরো অথেন্টিক করে চেষ্টা করব যে এক্স্যাক্টলি স্টোরিটা কি আসে পরীক্ষায় এটা থেকে, এবং এই স্টোরিটা আসলে মূলত বলে কি লিখবা, এটার একটা পিডিএফ দিয়ে চেষ্টা করবো। আজকে একটা পিডিএফ পেয়ে যাবা। পাশাপাশি পরীক্ষার 2-3 দিন আগে, আমি ধরো এটার জন্য কিন্তু হিউজ পরিশ্রম করতে হয়, বুঝছো না, এগুলো তো আমরা এভাবে রেডি করি না। পরীক্ষার আগ মুহূর্তে পোলাপানকে একদম খাওয়াই দেওয়ার জন্য কাজগুলো করা লাগে। অন্যান্য বছর অনলাইন এভাবে করে নেই বলে করি নাই, কিন্তু এই বছর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এটা আমি পার্সোনালি, ইনশাল্লাহ। ওকে, চলো তাহলে আমরা সামনে যাই। আমরা জীবন ও বৃক্ষ পড়ে ফেলছি, এবার হচ্ছে ঘাড় নাই, ঘাড় নাই, নেকলেস, নেক মানে ঘাড় আর লেস মানে নাই, তাহলে কি হলো ঘাড় নাই, কিন্তু না, নেকলেস মানে হচ্ছে তোমার ঘাড়ের মধ্যে লটকানো একটা জিনিস, ওইটা নেকলেসের আমরা সৃজনশীল গুরুত্বপূর্ণ দিকগুলো দেখে ফেলি। এই জায়গায় আমি যেটা লিখছি, তোমরা প্রথমে অনেকে এখন ক্লাস থেকে চলে যেতে পারো, তোমরা বলবা যে স্যার এই এত বড় জিনিস দিলে তো আমরা ক্লাস করবো না, এটা করা ঠিক হবে না, বিষয়টা বেশি ভালো হবে না। আমি তোমাদের বলবো এটা আগে একটু দেখো, এটাই এই গল্পের মেইন কথা। আর 2-3টা কথা আছে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমি আরো সহজ করে বলছি, কিন্তু এভাবে যদি কেউ বড় করে লিখতে পারো না প্রথম পয়েন্টটা, ভালো হয়, আসল কথাটা একদম এক্সাক্ট চলে আসে। বলে দিচ্ছি দেখো, লোভের বশবর্তী হয়ে করুণ পরিণতির শিকার হওয়ার দিক থেকে, ভালো করে দেখো, লোভের বশবর্তী হয়ে, এই গল্পে মাতিলদা নামক একটা পাতিল ছিল না, মাতিলদা, অর্থাৎ মাদাম লুইসেলের বউ মাতিলদা, সেই মাতিলদার লোভের বশবর্তী হয়ে করুণ পরিণতি শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের অমুকের সাথে, এটা কোন মুখ? অমুক বলতে তুমি উদ্দীপকের মধ্যে চরিত্র পাবা না, যে অত্যন্ত লোভী হয়েছিল, পরে দেখা গিয়েছে যে তোমার লোভী হওয়ার কারণে তার জীবনে 14টা বেজে গেছে, সে লোভ করছিল, যে কারণে পরে তার একটা করুণ পরিণতি হয়েছে। তখন তুমি বলবা যে লোভের বশবর্তী হয়ে করুণ পরিণতি শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের কথার কথা তোমার হচ্ছে অর্পিতা এর সাথে নেকলেস গল্পের মাতিলদা চরিত্রের সাদৃশ্য বিদ্যমান। বুঝতে পারছো আশা করি? তাইলে তুমি যদি দেখো লোভের বশবর্তী হয়ে কেউ করুণ পরিণতির শিকার হয়েছে, তখন তুমি এই কথাটা লিখবা যে লোভের বশবর্তী হয়ে করুণ পরিণতির শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের অমুকের সাথে নেকলেস গল্পের মাতিলদা চরিত্রের সাদৃশ্য রয়েছে। তুমি এটা না লিখে আর কি লিখতে পারো সহজে? তুমি সহজে লিখতে পারো এখানে, অথবা লিখতে পারো উদ্দীপকের অমুকের সঙ্গে নেকলেস গল্পের মাদাম লুইসা বা মাতিলদা চরিত্রের সাদৃশ্য রয়েছে। এখানে লোভের বশবর্তী হয়ে অমুক, লোভের বশবর্তী হয়ে তোমার হয়ে করুণ পরিণতি শিকার, এই কথাটা না লিখে শুধু এই কথাটা লিখলেও হবে যে উদ্দীপকের অর্পিতা দুরুজা থুক্কু চলে গেছে, উদ্দীপকের অমুক, অর্থাৎ এই জায়গায় আমরা বলছি নুসরাত জাহান অর্পিতার সঙ্গে নেকলেস গল্পের মাদাম লুইসেল বা মাতিলদা চরিত্রের সাদৃশ্য রয়েছে। বুঝতে পারছো কিনা? আশা করি বুঝছো। এটা ওই আগেরটা যেটা, এটা ওইটাই। তবে তুমি যদি করুণ পরিণতি কথাটা একটু স্পষ্ট করো তাহলে ভালো না? যাদের মনে থাকবে না, তুমি জাস্ট এই মাতিলদা কথা লিখলেই হবে যে তোমার হচ্ছে নেকলেস গল্পের মাদাম লুইসেল, মাদাম লুইসেল মানে লুইসেলের ম্যাডাম আর কি, বুঝছো, মানে লুইসেলের বউ, তার নাম কি ছিল? মাতিলদা। ওই মাতিলদা চরিত্রের সাদৃশ্য রয়েছে। তুমি তো ওইটাও বাদ দিতে চাও, অসুবিধা নাই, যে এটা বাদ দিতে পারো, এটুকু বাদ দিতে পারো, মাদাম লুইসেল না লিখলে হবে। তুমি লিখতে পারো উদ্দীপকের অমুকের সঙ্গে নেকলেস গল্পের মাতিলদা চরিত্রের সাদৃশ্য রয়েছে, শেষ। ওই মাতিলদারা কে যেন? ওই লুবি মেয়েটা আর কি। বুঝতে পারছো বিষয়? আমরা এখন কার বউ এটা লিখে দিয়েছিলাম আর কি, যে মাদাম লুইসেলের ম্যাডাম নাম মাতিলদা। আশা করি বুঝছো। 3 বা 4 নং এর ফার্স্ট পয়েন্টের জন্য এত লম্বা লিখলে হবে? দেখো রিদিদা, সবগুলো তো আমরা বড় লিখতেছি না,
প্রাসঙ্গিক ভাবে শুধু এটাই বড় আসছে, আর এক জায়গায় মনে হয় একটা বড় আসছিল। সবগুলোতে তো আমরা বড় দিচ্ছি না, সবগুলোতে টু দা পয়েন্ট কথা বলতেছি। এই দেখো আমরা বলতেছি তোমার যৌবনের গান প্রবন্ধের অপ্রতিরুদ্ধ দিকটি শেষ। আমরা কিন্তু এখানে বড় লিখি নাই, আমরা যখন লিখতেছি তোমার হচ্ছে তারণ্য এবং বার্ধক্যের বৈশিষ্ট্য এখানে প্রতিফলিত, বুঝতে পারছো বিষয়, অথবা হ্যাঁ এই যৌবনের গানের অমুক বিষয়টিকে নির্দেশ করে, জাস্ট এটুকু লিখতেছি। এখন কিছু জায়গা আছে মেইন কথাটা ফুটিয়ে তোলার জন্য আসল বিষয়টা আনা উচিত, এই জন্য আমরা লিখতেছি। তুমি চাইলে এইটুকু না লিখে এটাও লিখতে পারো, একই কথা। আশা করি বুঝছো এটা তুমি। নুসরাত জাহান নাইম, জানি নুসরাত এখন গাল ফলাবে, কারণ বলবে এটা আমি না, এমনি এমনি বলছি তোমার নামে নুসরাত, আর নাই পৃথিবীতে, আমরা কত নুসরাতকে চিনি আরো। দেখো নিজের অবস্থানে সন্তুষ্ট না হওয়ার দিক থেকে তুমি যদি এটুকু লিখো, উদ্দীপকের অমুক চরিত্রটি নিজের অবস্থানে সন্তুষ্ট না থাকার দিকটির সাথে মিল রয়েছে। আমি এই জায়গায় একটু গুছিয়ে লিখছি যে নিজের অবস্থানে সন্তুষ্ট না হওয়ার দিক থেকে উদ্দীপকের ওই যে যে মেয়েটা চরিত্রটা থাকবে তার সঙ্গে নেকলেস গল্পের কার মিল আছে, মাতিলদা চরিত্রের মিল আছে। আশা করি বুঝতে পারছো এটা। তাহলে প্রথমে আমরা কি বলছি, লোভের বশবর্তী হয়ে করুণ যে মাতিলদার যে লোভের বিষয়টা এটা, তারপর আমরা কি লিখছি নিজের অবস্থানে সন্তুষ্ট না থাকা, এটা। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখি আরেকটা, দেখো সততা ও নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধ্য সাধনের দিকটি। ওইখানে আমরা প্রথমে লিখবো, দেখবো যে কেউ একটা বিপদের মধ্যে পড়ে গেছিল, পরে এখান থেকে কামব্যাক মারছে, বুঝতে পারছো বিষয়, স্টোরিটা এরকম। তখন তুমি বলবা যে উদ্দীপকের বিষয়টি নেকলেস গল্পে সততা ও নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধ্য সাধনের দিকটি সাদৃশ্যপূর্ণ। এবার দেখো আমরা দেখতে পাই ওই মাতিলদা এবং মাদাম লুইসেল যখন তারা বিপদে পড়ে গেছে, তখন তারা এক্সট্রা কাজ করতো এবং অনেকদিন কাজ করার মধ্যে তাদের ঋণ তো শোধ করছে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের জমছে, যেখানে আমরা দেখতে পাই সততার সাথে নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করতে পারলে একদিন সফলতা লাভ করা যায়, এটা আমরা ওখানে দেখতে পাইছি। তাহলে আমরা কোন জায়গায় লিখবো এটা, ওই যে ওরা পরবর্তীতে ঋণটা পরিশোধ করছিল, তার হারটাকে দিয়ে আসছিল এবং তাদের দুঃখজনক দেনা পরিশোধ হয়েছিল, তাদের একটা ভালো জীবনের দিকে তার রাস্তাতে যাচ্ছিল, অর্থাৎ এই জায়গায় কি আছে, সততা নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের দিকটি আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, অন্যের জিনিসের প্রতি লোভ যে ধ্বংস ডেকে আনতে পারে সেই দিকটি, এই উদ্দীপকে এরকম একটা স্টোরি দেখাইতে পারে যে কেউ একজন তোমার হচ্ছে খুব ভালো চলতেছিল, হুবহু টু দা পয়েন্ট মিল এরকম তোমার হচ্ছে দেখাচ্ছে, খুব ভালো চলতেছিল কিন্তু আরেকজনের টাই না, পরে সেটা হারানোর কারণে জরিমানা দিতে হয়েছে। তো বুঝতেই পারতো সেটা কোনটার সাথে মিল আছে, অন্যের জিনিসের প্রতি লোভ যে ধ্বংস ডেকে আনতে পারে সেই দিকটি এখানে সাদৃশ্যপূর্ণ। তারপর তুমি কোথায় বলবা, ওখানে মাদাম লুইসেলের বিষয়টা বলবা, তাদের একদিন চাকর ছিল, হ্যাঁ তাদের জীবন মোটামুটি ভালোই চলছিল, এমত অবস্থায় যখন সে তার বান্ধবী মাদাম ফোর্স্টিয়ারের কাছ থেকে অমুকটা নিয়ে আসে, একটা হীরের হার নিয়ে আসে, তখন সে এটি হারিয়ে ফেলার কারণে তার দুর্বিষহ জীবনের দিকে ধাবিত হতে হয়। উদ্দীপকেও এটা আছে, অর্থাৎ এই যে উদ্দীপকে ছিল এটা আর গল্পে আছে এটা, অর্থাৎ এই কথা বলা যায় যে অন্যের জিনিসের প্রতি লোভ যে ধ্বংস ডেকে আনতে পারে সেই দিকটি উদ্দীপকের সাথে নেকলেস গল্পে সাদৃশ্যপূর্ণ। বুঝতে পারছো? আশা করি বুঝে ফেলছো এটা। ফাইন, তারপর দেখি আমরা, এবার দেখবো আমরা অচিপিরিতা, দুঃখিত অপরিচিতা। অপরিচিতার বিষয়টি তোমরা সবাই জানো মোটামুটি, তবু আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। দেখো মা তোমরা কি আরো কমেন্ট করতেছো নাকি, আমি কাল দেখি না নাকি পরে। ওকে, আমি তো বলি গত ক্লাসে আমি তুমি কমেন্ট গুলো দেখতে পারতেছিলাম না, তুমি যে লাইট ইউজ করতেছো কেন? ও ও আমি কোথায় ভুল করছি, তাড়াতাড়ি বলতে গিয়ে বুঝতে পারি না, এনে কি ক্লিক করতে হবে আবার, ব্লার হয়ে গেছে মনে হয়। ওকে, অপরিচিতা দেখো, অপরিচিতা অনুপমের ব্যক্তিত্বহীনতার দিকটি সাদৃশ্যপূর্ণ। অপরিচিতা থেকে সবচেয়ে বেশি আসে অনুপমের ব্যক্তিত্বহীনতা, বুঝতে পারছো বিষয়। এবার অনুপমের ব্যক্তিত্বহীনতা তুমি লিখছো, এটা তুমি উদ্দীপক এই তোমার হচ্ছে গল্পে কোথায় পাও, তুমি সরাসরি যে কথাটা লিখবা, অনুপম তোমার হচ্ছে একজন MA পাস করা শিক্ষিত যুবক হয়েও, হ্যাঁ যখন সে বিবাহ বিবাহ আসরে গিয়ে তার মামা অনুপমের মামা
তোমার হচ্ছে যৌতুকের জন্য বাড়াবাড়ি করতে শুরু করে। এমনকি সে বলে যে, তার মামা বলে যে, এই তোমার হচ্ছে গহনাগুলো সে একজন শেখরা দিয়ে পরখ করে দেখতে চায়। এই অবস্থায় কন্যার পিতা শম্ভুনাথ সেন যখন এই অনুপমকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, বাবাজি তোমার এই বিষয়ে মতামত কি, অনুপম তখন চুপ থাকে। আর অনুপমের এই চুপ থাকায় তার ব্যক্তিত্বহীনতা প্রতিফলিত হয়, অর্থাৎ তার মামা যা বলছে তাই। বুঝতে পারছো বিষয়? এই জায়গায় আমরা কোন কথাটা লিখবো? অনুপম একজন শিক্ষিত যুবক হওয়া সত্ত্বেও ওই ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে, বিংশ শতাব্দীর শুরুর দিকের একজন যুবক, যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত, কিন্তু সে অত্যন্ত ব্যক্তিত্বহীন। এই ব্যক্তিত্বহীনতা আমরা কোথায় পাই? হ্যাঁ, তোমার অপরিচিত গল্পে দেখতে পাই। বিবাহ আসরে যখন অনুপমের মামা যৌতুক নিয়ে বাড়াবাড়ি করে, এক পর্যায়ে সে গহনাগুলোকে স্যাকরা দিয়ে পরখ করে দেখতে চায়। তখন কন্যার পিতা অবাক হয়ে সে জানতে চায় এই জামাইয়ের কি মত, অনুপমের কি সিদ্ধান্ত। অনুপমকে যখন জিজ্ঞেস করে তোমার মামা এই বলেছে, তোমার কি মত, সে তখন চুপ থাকে। সে বলে আমি কি বলবো। এই অনুপমের ওই চুপ থাকায়, অর্থাৎ অনুপম যে সে সময় নির্লিপ্ত ভূমিকা পালন করে, সেখানে এই অনুপম চরিত্রে ব্যক্তিত্বহীনতা প্রতিফলিত হয়। কথাটা বুঝতে পারছো? টু দা পয়েন্ট, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে অনুপম চরিত্রের ব্যক্তিত্বহীনতা আমরা বুঝতে পারছি। এই রে এক নম্বরটা আমরা বাদ দিয়ে দিছি। যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিরোধের দিকটি, যদিও এটাই আগ বেশি আসে, যে অনুপমেরটা। যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিরোধ, দেখো যৌতুক প্রথার বিরুদ্ধে তোমার বিরুদ্ধাচারণ না, কিন্তু একদম যৌতুক প্রথার বিরুদ্ধাচারণ না, প্রতিরোধ গড়ে তোলে। এই কথাটা কিন্তু তুমি লিখবা। কেন জানো? কারণ অপরিচিত গল্পে যৌতুকের বিরুদ্ধে মানে তোমার হচ্ছে বিরুদ্ধাচারণ নয়, বরং বিরুদ্ধাচরণ কাকে বলে? যৌতুক চাইছে ঠাড়ায়া সেপ দে গাল বরাবর লাগাই দিছি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে যৌতুকের বিরুদ্ধাচরণ। কিন্তু যখন এই যৌতুক নিয়ে বাড়াবাড়ি হয়, তখন প্রতিরোধ গড়ে তুলে। এই জায়গায় তুমি আর একটু কষায় লিখতে পারো, যারা ভালো করে লিখতে চাও। তুমি লিখবা যে উদ্দীপকের বিষয়টির সাথে, ঠিক আছে, অপরিচিত গল্পের তোমার নারী ও পুরুষের সম্মিলিত যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধের বিষয়টি মিল রয়েছে। বুঝতে পারছো বিষয়? মানে এখানে এই একমাত্র গল্প সে সময়ের, যেখানে নারী এবং পুরুষ একসাথে যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ তুলে ধরছে। যে সময় তোমার এই অনুপমের মামা যৌতুকের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে শেখরাকে দিয়ে পরখ করতে চায়, এমত অবস্থায় কন্যার পিতা শম্ভুনাথ সেন বিবাহ আসর থেকে এই অনুপমকে বিদায় করে দেয়। এখানের প্রতিরোধ। বুঝতে পারছো বিষয়? বিয়ে না দিয়ে তিনি জানেন যে তার এই বিবাহ আসর থেকে যদি তোমার হচ্ছে লগ্ন ভ্রষ্ট হয়ে যায়, মানে সময়, এই হিন্দু ধর্মে থেকে সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আছে, অর্থাৎ লগ্ন ভ্রষ্ট হয়ে গেলে এই মেয়েটির যে পরবর্তী তার বিয়ে না হতে পারে, এমন কঠিন সিদ্ধান্ত জেনেও কন্যার পিতা শম্ভুনাথ সেন যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে বিবাহটি ভেঙে দেন। বুঝতে পারছো বিষয়? আশা করি তোমার মাথায় এটা ধরছে যে যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিরোধ কোথায় আছে। তারপরে আমি এখানে অনুপমের যে বিষয়টা আছে না, সেটাকে আমি দুই ভাবে লিখছি। একটা দেখো, অনুপমের ব্যক্তিত্বহীনতার দিকে সাদৃশ্যপূর্ণ, অথবা তুমি লিখতে পারো অনুপম ও অমুক চরিত্রটিতে ব্যক্তিত্বের দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ। আমাদের বইয়ে যেটা দেওয়া আছে, বইয়ে একটা উদ্দীপক সরাসরি দেওয়া আছে যে পারভেজ। বুঝতে পারছো? পারভেজের তোমার হচ্ছে বাবা সরাসরি গিয়ে বলে দিছে, মানে একটা মেয়ে ছিল উদ্দীপকে, যার নাম হচ্ছে তোমার ধরো কোন একটা মেয়ে, যে মেয়েটা তোমার হচ্ছে একজন ওই কানে কম শুনে বা বাক প্রতিবন্ধী, ঠিক আছে, কথা বলতে পারে না। ওই মেয়েটি কানে কম শুনে বা বাক প্রতিবন্ধী কিছু একটা, ঠিক আছে, যে কারণে মেয়েটির তোমার হচ্ছে, আচ্ছা আমরা ওটাতে না যাই, আর একটা সহজ দেখাই। ওই কন্যার পিতা লাবণী ছিল, আমার নামটা মনে হয়ে গেছে আমার এক্সাক্ট, উদ্দীপকে ছিল লাবণী। বুঝছো? লাবণীর পিতা একজন সাধারণ কৃষক, যে তার জমি জমা বন্ধক রেখে তার মেয়ের পণের টাকা জোগাড় করে, কিন্তু অল্প টাকা বাকি থাকায় তোমার বর পারভেজের বাবার এক কথা যে ঠিকঠাক সব টাকা না দিলে সে তার ছেলে কিনে চলে যাবে। তখন পারভেজ গিয়ে বলে যে আমি দরদাম বা কেনা বেচার পণ্য নই, যদি আমি এখান থেকে যাইতে চাই তাহলে আমি আমার লাবণীকে সঙ্গে নিয়ে যাবো। তুমি বুঝতে পারতেছো এখানে? তাহলে তাহলে পারভেজ চরিত্রে হিরো চরিত্রটি, অর্থাৎ ব্যক্তিত্ববান চরিত্রটি, আর অনুপম একজন ব্যক্তিত্বহীন। অর্থাৎ এই কথা তুমি লিখবা যে অনুপম এবং পারভেজের চরিত্রটিতে ব্যক্তিত্বের দিক থেকে বৈসাদৃশ্য মিল নাই। কেন? পরে তুমি ব্যাখ্যায় লিখবা এই অপরিচিত গল্পে অনুপম কি লিখবা, অনুপম ব্যক্তিত্ব নাই। কিভাবে? ওইটা উদ্দীপকটা দেখাইবা, পারভেজ বেটাটা চাক্কাটা, ওই জায়গায় তুমি দেখাই দিবা যে এখানে সে ব্যক্তিত্ববান আর অনুপম ব্যক্তিত্বহীন। সুতরাং এই কথা বলা যায় যে উভয়ের মধ্যে ব্যক্তিত্বের দিক থেকে বৈসাদৃশ্য বিদ্যমান। বুঝছেন না? হ্যাঁ, সবাই বুঝছো? নাইম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো নাইম? আমি যেটুকু বলছি আশা করি বুঝতে পারছো সবাই। মামুন চলে গেছে? মামুন ভাই চলে গেছে? ও আচ্ছা আচ্ছা, ওকে। দেখো তারপর পয়েন্টে যাচ্ছি। শম্ভুনাথ সেনের দৃঢ়চেতা মনোভাব প্রতিফলিত, এটা ইতিমধ্যে আমি একটু হিন্টস দিয়ে দিছি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। শম্ভুনাথ সেনের দৃঢ়চেতা মনোভাব। শম্ভুনাথ সেন কে? তুমি লিখবা অপরিচিতার গল্পে কন্যার পিতা, কন্যা
এই কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন একজন সাধারণ তোমার হচ্ছে ডাক্তার, যেখানে বিবাহ আসরে যৌতুকের বিরুদ্ধে বাড়াবাড়ির এক পর্যায়ে তিনি যখন বুঝতে পারেন তার মেয়ের বিবাহ ভেঙে দিলে লগ্নভ্রষ্টা মেয়ের আর কোনোদিন বিয়ে নাও হতে পারে, এমন চরম সিদ্ধান্ত জানা সত্ত্বেও তার বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তার দৃঢ়চেতা মনোভাব প্রতিফলিত হয়। বুঝতে পারছো তিনি কতটুকু যে তোমার হচ্ছে এই ডেডিকেটেড, দৃঢ়চেতা, সেটা বোঝা যায়। তিনি জানেন তার মেয়েটার বিয়ে ভেঙে গেলে আর বিয়ে নাও হইতে পারে, এমন কঠিন সিদ্ধান্ত, হিন্দু ধর্মে তো এটাই হয়, লগ্নভ্রষ্টা মেয়েকে সাধারণত বিয়ে করে না, এমন কঠিন সিদ্ধান্ত জেনেও বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তোমার হচ্ছে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেনের চরিত্র দৃঢ়চেতা মত তোমার হচ্ছে দৃঢ়চেতা মনোভাব প্রতিফলিত হয়। তারপর তুমি উদ্দীপকে দেখাবা ওই যে ওইটা ছিল, তারপরে তুমি মিলটা দেখাবা। আশা করি বুঝতে পারছো সবাই, নাইস। তারপরে আমরা দেখি অনুপমের মামার হীন মানসিকতার দিকটি প্রতিফলিত। অনুপমের মামার হীন মানসিকতা, এটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত 4 নম্বরে এই হারামজাদা সম্পর্কে আসে, 4 নম্বরে ওই হারামখোর সম্পর্কে আসে, যে হারামজাদা, অনুপমের হারামজাদা মামার হীন মানসিকতার দিকটি কিভাবে 4 নম্বরে বলে যে উদ্দীপকের তোমার হচ্ছে অনুপমের মামার চরিত্রটা যদি একটু ভালো হইতো তাহলে ওই উদ্দীপক এবং কল্যাণী উভয়ের জীবনটা আরো ভালো হইতে পারতো। তুমি বলবা কথা ঠিক বলছো, সবাই মিলে একটা হাততালি দিই, মানে উক্তির যথার্থ হয়েছে, বুঝতে পারছো কথা, এটা বলবা। তাহলে অনুপমের মামার হীন মানসিকতা কোথায় তুমি বুঝতেছো? আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলি, কেউ একজন ধরো আমার শ্বশুর বাড়িতে আমার ভাই বেড়াইতে গেছে, কথার কথা, আল্লাহ না করে গিয়ে ধরনের ননসেন্স মার্কা কাজ বুঝতে গিয়ে বলছিলাম, ভাই বেড়াইতে গেছে আমার শ্বশুর বাড়িতে না, শ্বশুর বাড়ির পাশে একটা গ্রামে। আমার শ্বশুর দেখে ফেলছে, জীবনে কোনোদিন আমার ভাই যায় নাই। তো এইবার প্রথম প্রথম দেখে বলতেছে, আরে বাবাজি, আমার শ্বশুর বলতেছে আর কি কথার কথা, আরে বাবাজি আপনি আসছেন আমাদের বাড়িতে, না গিয়ে তো উপায় নাই। ভাই বলছে না না না, তাহলে ওই সময় তো ব্যস্ত, প্রচুর ব্যস্ত, কেমনে যাওয়া যাবে না, আরেকদিন আসবো। কিন্তু আমার শ্বশুর জোর করে নিয়ে গেছে, তাড়াহুড়া করে রান্না বান্না করে সেই করে খাওয়াইছে। এই মুহূর্তে ধরো, আমি তো কাল্পনিক গল্প বলতেছি আগে মাথায় রেখে ওইটা, ঠিক আছে। তো ওইখানে যাওয়ার সময় ভাবতেছি যে আমার জামাইয়ের ভাই আসছে, কিছু একটা তো দিয়ে দেওয়া উচিত, কিন্তু এখন তো কেনাকাটা করতে সময় লাগবে, কিছু টাকা একটা দিয়ে দিই। এখন টাকা একটা দিয়েছে, দেওয়ার পরে দেখছে টাকাটা হালকা একটু ছেঁড়া, পরে বলতেছে যে তাহলে টাকাটা মনে হয় চলবে না, একটু পাল্টাই দিলে ভালো হয়। এই মা গো, কথা বুঝতে পারছো কোন লেভেলের কুলাঙ্গার মার কালাপ এটা? মানে কেউ কাউকে গিফট করতেছে, আমার যদি বলে যে টাকাটা একটু মনে হয় চলতো না, একটু পাল্টাই দেয়, বাড়াবাড়ি হয়ে গেল না? এই জায়গায় তারা যৌতুক তো নিচ্ছেই, এখন কি ভালো দিচ্ছে নাকি খারাপ মানে দিচ্ছে ওটা পরীক্ষা করার জন্য সে যখন সেক্রাকে নিয়ে যায়, এমন সিদ্ধান্তে, এমন কর্মকাণ্ডে মামা চরিত্রে হীন মানসিকতা প্রতিফলিত হয়। বুঝতে পারছো সে কোন লেভেলের খারাপ? এবং তার একটা কথা, সে কখনো কারো কাছে ঠকিবে না। বুঝতে পারছো বিষয়? মানুষকে ঠকাইতে পারলেই তবেই তার আনন্দ। এমনকি অনুপমের মা এবং তার মামা যখন তারা বিবাহ বাড়িতে এত বেশি লোকজন পাঠাইছিল যে এত মানুষ তোমার হচ্ছে সমাদর করতে গিয়ে কন্যার পিতার হিমশিম খাইতে হইবে, এমনটা ভাবতে গিয়ে অনুপমের মামা এবং তার মা বিস্তর হাসিলেন, যেখানেও অনুপমের মামার হীন মানসিকতা প্রতিফলিত হয়। বুঝছো আশা করি সবাই? ওকে, কল্যাণীর আত্মমর্যাদা বোধের দিকটি অথবা কল্যাণী নারীদের শিক্ষায় ব্রতী গ্রহণের দিকটি, এই দুইটা মাথায় রাখবা। কল্যাণীর আত্মমর্যাদা কোথায়? শেষ সময়ের কাহিনীটা তুমি বলবা, যে অনুপমের যখন দেখাটা হয়, তোমরা তো জানো ওই কাহিনীটা, সবচেয়ে ভালো জানো এটা, যে ওই তোমার তার মাকে নিয়ে যখন সে তীর্থে যাচ্ছিল, এমত অবস্থায় ব্যাক করার সময় এই কল্যাণীর সাথে দেখাটা হয়ে গেছিল। তখন সে তার বাবাকে, কল্যাণীর পিতা শম্ভুনাথ সেনকে গিয়ে হাত পা ধরে মাফ চাই, যে আমি ক্ষমা প্রার্থী, আমার ভুল হচ্ছে, আমাকে ক্ষমা করে দেন। তো ক্ষমা চেয়েছিল, তখন শম্ভুনাথ সেন তাকে ক্ষমা করে দেয়, কিন্তু কল্যাণী বলে আমি রাজি নই। এখানে কল্যাণীর আত্মমর্যাদার দিকটি প্রতিফলিত। কল্যাণী বলছে একবার যে ঝামেলা হয়েছে হের আর এত সুযোগ নাই। কথা বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। কল্যাণী নারী শিক্ষার প্রতি গ্রহণের দিকে শেষ সময় সে ভাবছে আমার যা হয়েছে হয়েছে, এখন মেয়েদেরকে আমি শিক্ষিত করার জন্য মনোনিবেশ করব। বুঝতে পারছো বিষয়? ওইটার মধ্যে নারী শিক্ষার ব্রতি গ্রহণের দিকটি প্রতিফলিত। সবাই বুঝে ফেলছো কিনা আমাকে বলো? এখন আমি কমেন্টে আরো জানতে চাই, তোমরা এই সৃজনশীলের দিকগুলো ছাড়া তোমরা আর কি হেল্প চাও আমার কাছে, একটু বলো তো প্লিজ। আমি আগে জেনে নিতে চাই। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, গদ্যের। তোমরা আমাকে কমেন্টে প্লিজ দ্রুত বলো যে তোমরা আর কি কি এই মুহূর্তে তোমাদের হইলে ভালো হয়। আমরা সামনে যাই। বিলাসী, বিলাসী থেকে দেখো কয়টা বিষয় রাখছি, এটা তোমরা একটু দেখে নিবা দ্রুত। বিলাসী গল্পের জাতিভেদ প্রথার দিকটি নির্দেশ করে, তারপরে কুসংস্কার রচনা সমাজের দিকটি, জাত পাতের ভেদাভেদের দিকটি, এই তিনটা মূলত একই কথা, বুঝছো? মানে জাতিভেদ প্রথা, কুসংস্কার রচনা সমাজ কিংবা জাত পাত ভেদাভেদের দিকটি, এই সবগুলো একই। তারপরে তুমি দেখো বিলাসী চরিত্রের
স্নেহবৎসল ও সেবা পরায়ণের দিকটি, অর্থাৎ বিলাসী যে একজন স্নেহবৎসল বা সেবা পরায়ণ নারী, সেই দিকটার মিল খুঁজে পাওয়া যায়। বুঝতে পারছো বিষয়? এটা একটা দেখবা। তারপরে হচ্ছে তোমার বিলাসী গল্পের জ্ঞাতি খোরার অপপ্রচার চালিয়ে সামাজিক অনাচার সৃষ্টির দিকটি সাদৃশ্যপূর্ণ। এটা না লিখে সরাসরি লিখতে পারো যে বিলাসী গল্পের জ্ঞাতি খোরা হারামজাদার চরিত্রটি মিল রয়েছে, পরে তুমি ব্যাখ্যাটা দিবা আর কি। ওর সাথে কি খারাপ ছিল তো জানো, বাদেজা নামে গাঞ্জা বিক্রি করার কথা বলে দিত, যে আমার ভাতিজা গাঞ্জা খায়, আমার ভাতিজা গুলি খায়, এগুলো বলতো না, ওইটা আর কি বিষয়। বুঝতে পারছো সবাই? সবাই একটু কমেন্টে লিখো প্লিজ তোমরা আর কোন কোন বিষয়গুলো চাও, কোনগুলো তোমাদেরকে দিলে ভালো হয়। আচ্ছা, রীতিতে দে সহপাঠ গদ্য পেয়ে গেছো তো, আজকে যদি পদ্য একবারে বলে দিই তাহলে তোমাদের চাপ হয়ে যাবে এবং মজাটা কম পাবা। হয়তো আগামীকাল রাতে অথবা পরশু রাতে আমরা পদ্যগুলো ইনশাল্লাহ এভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এবং গদ্যে যদি এই পয়েন্টগুলোতে কারো কোনো সমস্যা থাকে সেগুলো মার্ক করে রাখবা লিখে, যে স্যার আমি এটা বুঝি নাই, আমি তোমাকে ওই বই থেকে আবার অনুধাবনটা টেস্ট করে বলে দিব। এবং আজকের পিডিএফটি আমি বাসায় গিয়ে দ্রুত দিয়ে দিব ইনশাল্লাহ, যেন তোমরা মিল পেয়ে যাও। অবশ্যই তোমরা এটি আপাতত পিডিএফ কাউকে দিবে না, তোমরা অবশ্যই এটা তোমাদের মধ্যে রাখবে। ওকে, এই হচ্ছে তোমার বিষয়, রক্ষণশীল সমাজের স্বার্থপর সমাজপতিদের সাথে সাদৃশ্য। এখন তুমি দেখো, রক্ষণশীল সমাজের স্বার্থপর সমাজপতিরা কারা? ওই রক্ষণশীল সমাজে বা তোমার হচ্ছে কনজারভেটিভ সোসাইটিতে তারা যেটা চায় যে এক শ্রেণীর লোক তারা নিচুরা নিচুই থাকুক, তারা কখনো উঁচু না হোক। হিন্দু সমাজ ব্যবস্থায় এটা স্বাভাবিকভাবে, আমার কথা না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে জাতিভেদ প্রথা এত বেশি কঠোর যে, যেখানে তুমি দেখতে পাও সাপুরের মেয়ে বলে তাকে বিয়ে করতে পারতেছে না। বুঝতে পারছো বিষয়? এমনকি তারা বলতেছিল যে এই বিলাসীর হাতে, বিলাসীকে বিয়ে করছে অসুবিধা নেই, এটা আগুনে পুরাই দেখ, কিন্তু তার হাতে ভাত খাইছে, আরে ভাত খাইয়া মরতে গেল কেন? ভাত খেলে সমস্যা, তার সাথে বিয়ে করে থাকো একসাথে, অসুবিধা নাই, খাবে কেন তার হাতে? বাহ না, নাইস, হাত তালে দিলাম একটা, খুশি হইছো? তাহলে রক্ষণশীল সমাজের স্বার্থপর সমাজপতিদের সাথে সাদৃশ্যপূর্ণ। তারপরে দেখি আমরা মৃত্যুঞ্জয় বিলাসীর অমর প্রেমের সাদৃশ্য। এখানে মৃত্যুঞ্জয় হচ্ছে একজন ক্ষত্রিয় বংশের আর বিলাসী হচ্ছে সাপুরে বংশের। এরা উভয়ের মধ্যে জাতিভেদ প্রথার ঊর্ধ্বে গিয়ে উভয়ের মধ্যে যে একটা মহান প্রেমের বিষয় ফুটে উঠেছে, সেই বিষয়টি তোমরা এখন হঠাৎ করে যারা পড়তেছো বা আগে ভালো করে দেখো না, তোমরা মনে করতে পারো স্যার প্রেম প্রীতি নিয়ে এখানে লিখছে কেন? এখানে প্রেমের বিষয় মূলত উদ্দেশ্য না। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একমাত্র লোক যিনি এখানে এটা দেখাইতে সক্ষম হয়েছেন যে একটা নিচু জাতের সাপুরের মেয়েকেও ক্ষত্রিয়কে বিয়ে করানো যায়। এটা গল্পের মধ্যে দেখানো মানে কি, তোমরা দেখছিলা কয়েকদিন আগে ওই জুবান নামে একটা নায়ক, সে হয়তো তোমার ট্রান্সজেন্ডার একটা নাটক করছিল। ওর, আমরা যদি পিনাকির ভাষায় বলি তাহলে হচ্ছে তোমার বাস দেওয়ার একটা চিন্তা ভাবনা হয়েছিল। কারণ কি, সে যখন এই ধরনের নাটক করে তখন এটা সমাজে নর্মালাইজ হইতে থাকে আস্তে আস্তে, যেটা হইতে পারে, অসুবিধা নাই। তার মানে শরৎচন্দ্র যখন এটা দেখায় ফেলছে একবার যে সাপুরের মেয়েকেও বিয়ে করানো যায়, এটা তো সমাজ আস্তে আস্তে বলবে না 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 অসুবিধা কি, খুবই চমৎকার, ভালো লাগছে, আমি বিয়ে করব, সমাজ এটার প্রচলন হয়ে যাবে না? এই কারণে তোমার সাধারণ মানুষ কিন্তু খেপে যেতে পারতো। শরৎচন্দ্রই প্রথম সাধারণ মানুষের মধ্যে, অর্থাৎ নিচু শ্রেণীর একজনকে উচ্চ শ্রেণীর কারোর সাথে বিয়ে করে তিনি দেখিয়েছেন এখানে, এই জন্য এটি অমর প্রেমের কাহিনী। আশা করি তোমরা বুঝতে পারছো, এই বিষয়টা মিলটা খুঁজে পাবা। এই যে এবার মৃত্যুঞ্জয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, মৃত্যুঞ্জয়ের কোন কোন বিষয়? ওই নির্যাতিত হওয়ার বিষয়টি, মৃত্যুঞ্জয় তোমার হচ্ছে লাস্টের তোমার করুণ পরিণতির দিকটি, অনেকগুলো বিষয়। সহজ কথায় কেউ একটা এরকম চরিত্র আমরা পাইলে মৃত্যুঞ্জয়ের বৈশিষ্ট্যের সাথে, তখন বলবো যে মৃত্যুঞ্জয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এটা তোমরা অ্যাভয়েড করে রাখছো, অপরিচিত এবং এই তোমার বিলাসী। আশা করি সবাই বুঝছো। তোমরা আর কেউ কিছু বলো নাই, সবার মুখ বন্ধ। আমি জানি না তোমরা আমার সাথে কেন রাগ করছো বা কি জন্য কথাটা বলতেছো না, সেটা আমার জানা নেই। রিদিদা আমি অবশ্যই সহপাঠ দিব। ওকে, আমাদের আজকের গদ্য যে 5টি দিয়ে রেখেছিলাম এবং ঝুঁকিমুক্ত 2টি, এই 7টি আমরা দিয়ে দিয়েছি। আগামীকাল ওহো বৃহস্পতিবার, দেখা যাক আগামীকাল সন্ধ্যা 7টায় বা 7:30 কিংবা আগামী পরশু 7:30 আমরা 1 ঘন্টার আরো একটি ক্লাসের মধ্য দিয়ে তোমাদের পদ্যটা সমাপ্ত করে দিব। তারপর সহপাঠ থেকে ক্যারেক্টার আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার, এবং পরীক্ষার আগে আগে 2-3 দিন আগে আগে হলেও তোমাদেরকে আমি একটা এমসিকিউর পিডিএফ দিব, যেটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেকাংশে কমন পেতে পারো। এবং তোমরা যারা আজকে ক্লাসটি করছো তোমাদেরকে বলবো, আমি তো গ্রুপের লিঙ্ক গুলো দিয়ে রাখি। অনেকেই প্রশ্ন করতে পারো স্যার আমরা তো পেইড বেচে ভর্তি হয়েছি, আপনি তাহলে সবগুলো ক্লাসে তো মোটামুটি অনেকগুলো তো ফ্রি দিয়ে দিচ্ছেন, তাহলে আমাদের লাভ কি হলো? তোমরা একটা বিষয় দেখবা, আমি কিন্তু এই কোর্সটা রান করছি তোমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য না। মেন উদ্দেশ্য ছিল, বলছিলাম আমার বইটা তোমরা পড়ো, এবং যদি টাকা নেওয়ার উদ্দেশ্য থাকতো, আমি তো জানো যে 500 টাকা তোমাদের কাছ থেকে মাত্র নিছি, সেখান থেকে আমার বইয়ের দামই তো আমি অফলাইনে 340 টাকা নিই, তাই না বলো? মাত্র 160 টাকা নিছি, তাও আমার 10 টাকা চলে গেছে তোমার হচ্ছে ইয়াতে, ক্যাশ আউট চার্জ, তার মানে 150 টাকা থাকে। আমি তোমাদের কাছ থেকে টাকা নিতে চাই নাই, কি চাইছিলাম জানো? তোমরা পেইড বেচে থেকে তোমরা যেন একটা মানে মোটামুটি এই অফলাইনে আন্দাজে ক্লাস দিলে সবাই একসাথে আসে না, তুমি যখন 150 টাকা দিয়ে হলেও ক্লাসে যুক্ত হবা, তখন তোমার একটা আগ্রহ থাকবে, তুমি যেন একটা ভালো সার্ভিস পাও। এই জন্য কথা বুঝতে পারছো? মানে তোমাদের কাছ থেকে আমি এই বেচে টাকা নেবো, এটা আমার উদ্দেশ্য ছিল না। কারণ আমাদের শিক্ষাঙ্গনের অফলাইন বেচে অনেক শিক্ষার্থী আছে, তারাও এখানে যুক্ত আছে, তারা অফলাইনে থাকে, তাহলে এখানে আছে কেন আবার?
তারা যারা একটু পিছিয়ে আসছে তারা একটা ভালো সার্ভিস পাইলো, এই উদ্দেশ্য। তোমরা বুঝতে পারতেছিলা যে আমি আহামরি টাকা নিবো এই জন্য না। সুতরাং তোমরা ওই যে কিছু আমি উন্মুক্ত করে দিচ্ছি ক্লাসের জন্য মন খারাপ করবে না, স্যার আমরা তো টাকা দিয়ে নিছি, ওরা টাকা দেয় না, ফ্রি পাচ্ছে কেন। আমার টেন্ডেন্সিটা তোমরা আশা করি বুঝতে পারছো। আমি অনলাইনে যেটার জন্য পেড নিয়ে আসবো, সে একটা সময় তো লাগবে, তোমাদের সাথে অনেক আলাপ হবে, সামনে অনেক দূর তোমরা এগিয়ে যাবে ইনশাল্লাহ, এবং সফলতার পথে তোমাদের সাথে আরো অনেক দেখা হবে ইনশাল্লাহ। সে সময় আরো কথোপকথন হবে। আমি সহজ কথায় বলবো, তোমরা ছোট মন মানসিকতা রাখবে না যে আমি ইউটিউবে ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, তোমরা যদি মনে করো যে স্যার আমরা পেড নিয়েও কেন ওগুলো পাচ্ছি না, এটা ভাববে না তুমি, ঠিক আছে? তোমরা বুঝতে পারতেছো আমি আসলে টাকার জন্য এই কোর্স রান করি নাই। তবে অচিরেই সেটা যাবে ইনশাল্লাহ, যখন কমার্শিয়াল প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো আমরা, সে সময় কোনো ক্লাসে থাকবে না। যারা এখন ফ্রি পাচ্ছে কখনোই পাবে না। কারণ কি, এখন ধরো আমি তোমাকে সহজ বাংলা কথায় বললে, আমার কোর্সটা তুমি কেন করবা রিদিতে আমাকে বলো। তুমি আমাকে দূর থেকে চিন্তা না, তবে আস্থা রাখছো। ওদিক থেকে তোমার হচ্ছে এই বেশ কয়েকটা এলাকার, আমি এক্সাক্ট বলতে পারবো না কারণ নিয়মিত তারা ক্লাস করে না, তারা আস্থা রেখে আমার এখানে আসছে, তারা ভালো পাইছে। এন্ড দেন যদি আমি এডমিশনে যাই, তাহলে তারা হয়তো আস্থা রাখতে পারবে। কিন্তু ধরো আমাকে চেনো না, তুমি কেন আমার কাছে আসবা? আমি সহজ বাংলায় তোমাকে যেটা বললাম আর কি। এমন অবস্থায় এটা আসলে এখন মোটামুটি ফ্রি, তোমরা একটা ভালো সার্ভিস নাও ইনশাল্লাহ। পরবর্তী প্রজন্মে তোমাদের সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব এবং অনেক দূরে গিয়ে যাবো আমরা প্রত্যাশা করি। এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এখন থেকে ঠিকঠাক পড়াশোনাটা করো, এখন আর সময় নষ্ট করো না। আজকে হচ্ছে 25 তারিখ, তোমাদের পরীক্ষা একদমই সময় নাই। আমি বলবো আর একটা সেকেন্ড নষ্ট করো না। আর আমি আরেকটা কথা বলে রাখি, গ্রুপে মেসেজ না দিয়ে তুমি আমাকে পার্সোনালি যে কোনো সমস্যার জন্য নক করো, আমি সমাধান দিয়ে রাখার চেষ্টা করবো। এবং যারা পরে ক্লাসটি করবে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে রাখবে কার কি সমস্যা, সেগুলো সমাধান আমি ইনশাল্লাহ রাখবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।